আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? চ্যাট বক্সে একটু কনফার্ম করো যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্ক্রিনটা সবকিছু দেখা যাচ্ছে কিনা। এভরিথিং ইজ ভিজিবল অর নট? ওকে, আমরা এখনই শুরু করব। তো চলো, আজকে পেপার 1 এন্ড পেপার 2, ইউনিট 7 আছে, লেসন 1 to 4 এই দুইটা আছে। এইচএসসি এক্সাম পর্যন্ত কি থাকবে? হ্যাঁ, থাকবে তো মনে হয়। ওকে, তো চলো ঠিক আছে, চলো শুরু করি। তিনটা লেসন দেখতে পাচ্ছি আমি এখানেটা, আর তারপর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ। প্রবাবলি এটা প্রিপোজিশন রিলেটেড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা রিলেটেড, পার্ট 1। তো প্রথম যেই প্যাসেজটা, এটা ওইভাবে পরীক্ষায় আসে না। এটা ইউনিট দেওয়া মানে লেসন দেওয়া লাগে, সেই সেন্সে দেওয়া হয়েছে। পরেরটা বেশ ইম্পর্টেন্ট, পরে যেটা দিচ্ছে পরেরটা একটু দেখি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ স্ট্রেঞ্জ ম্যান হু ওয়াজ হাইলি বোদার্ড, এটা অ্যাকচুয়ালি এটা একটা। তারপরে দেখি আরেকটা কি আছে। আরেকটা আরেকটা হচ্ছে তোমার কি, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি এটা মেডিটেশন। কোনটা করবো বলো? 1, 2, 3 কোনটাকে? কোনটাকে পড়াবো বলো? সেকেন্ড পেপারের নাম্বার অনেক কম আসতেছে, গ্রামারের সমস্যা আছে। মেডিটেশনের কথা বলতেছো? হ্যাঁ, আমি দেখছি এটাই অনেক জায়গায় পরীক্ষায় আসছে, এটা অনেক পরীক্ষাগুলোতে দিয়েছে দেখলাম। ওকে, তাহলে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এখানে নাম্বার 4 এর কথাই বলছে। নাম্বার 4টাকে পড়ি। তো দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, চলো পড়ি। দ্য অ্যাক্ট অফ, বুঝতেই পারছো এটা একটা নাউন, আগে একটা আর্টিকেল পর একটা প্রিপোজিশন। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি, তাহলে গভীরভাবে এবং শান্তভাবে চিন্তা করার কাজটা। অ্যাবাউট সামথিং, কোনো কিছু নিয়ে। ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস, তো এটা একটা অবস্থা, কিসের অবস্থা? হাইটেন্ড অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কিন্তু একটা নাউন, তো নাউনের আগে হাইটেন্ড কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাওয়ারনেসের যদি আমি ডেরিভেটিভস গুলো করি তাহলে কি হবে? এটা হচ্ছে একটা নাউন, এটা একটা ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, এন্ড দেন এটা একটা অ্যাডভার্ব। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস কি হবে? অ্যাওয়ারনেস হচ্ছে নাউন, AWARENESS। তাহলে অন্যগুলা কি কি? অন্যগুলা কি কি বলো? তাহলে এটা ভার্ব কি হবে, এটা অ্যাডজেক্টিভ কি হবে, এটা অ্যাডভার্ব কি হবে? অ্যাওয়ারনেস এর ভার্বটা অনেক ইম্পর্টেন্ট, ভবিষ্যতে অনেক জায়গায় দেখবো পরীক্ষায় আসবে। অ্যাওয়ার কিন্তু একটা ভার্ব না, হয় নাই? অ্যাওয়ারনেস এর ভার্বটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাওয়ার। নাউনটা কেমনে হয়? নাউনটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের পরে যখন নেস যুক্ত হয়, অ্যাডজেক্টিভের পরে তুমি যখন নেস যুক্ত করবা তখন সেটা একটা নাউন হবে। কয়েকজন ছাড়া কেউ কারেক্ট আনসার করতে পারতেছে না। এটার ভার্ব হচ্ছে বিওয়ার, সতর্ক হওয়া। অন্য জায়গায় কি দেখছো কখনো কোথাও লেখা থাকে যে BEWARE বিওয়ার অফ হয়? বিওয়ার অফ ডগস, কুকুর হইতে সাবধান। এটা বাংলা হচ্ছে, এটা একসাথে হবে, কোনো স্পেস হবে না মাঝখানে কিন্তু। বিওয়ার, BEWARE, বিওয়ার অফ ডগস, কুকুর হতে সাবধান, বাংলায় বলে এটাকে। মনে থাকবে, এই অনুবাদটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষায় আসে। বিওয়ার অফ ডগস, এটি ইনস্ট্রাকশন লেখা থাকে অনেক জায়গায়। আচ্ছা, তাহলে অ্যাওয়ারনেস হচ্ছে বিওয়ার, তারপর হচ্ছে অ্যাওয়ার, হচ্ছে অ্যাওয়ারলি। অ্যাওয়ারলি খুব কম ইউজ করি না ধরতে গেলে। আচ্ছা, তাহলে এটা হইলো অ্যাক্ট। তাহলে অ্যাক্ট তো একটা নাউন, তাই না? বাক্যের কনটেক্সটে অ্যাক্ট হচ্ছে একটা নাউন। অন্যগুলো বলো, তাড়াতাড়ি বলবা। অ্যাক্ট যদি একটা নাউন হয়, সেন্টেন্সের কনটেক্সটে অন্যগুলো কি হবে? অ্যাক্ট। এই ওয়ার্ড ফার্স্ট দেখলাম, অনেক কিছু ব্যবহার না করলে তো ওয়ার্ড ফার্স্ট দেখাই লাগে। বলো। অ্যাক্ট, অ্যাক্ট ভার্ব হিসেবে ইউজ হয়। অ্যাক্টিভ, আর এটা হচ্ছে অ্যাক্টিভলি, ঠিক তো? তাহলে অ্যাক্ট অনেক কিছু হইতে পারে, অ্যাক্ট কাজ হইতে পারে। হুম, অ্যাকশন নাউন হয়, সমস্যা নেই। কিন্তু এখানে যে শব্দটা, সেই সেন্সে আমরা গেছি কোত্থেকে? এখানে শব্দটা দেখো নাউন, এই নাউন থেকে আমরা গেছি।
যেহেতু এক শব্দটা এখানে নাউন আছে, সো নাউন এখান থেকে গেছে। এটা ভার্ব হিসেবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডজেক্টিভলি এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আমি প্যাসেজে যে শব্দটা দেওয়া আছে সেখান থেকে গেছি। প্যাসেজের শব্দটা ছিল অ্যাক্ট, এটা ছিল নাউন, তো এখান থেকে গেলাম আর কি। তাহলে অ্যাক্ট এটা ভার্ব হিসেবে অ্যাক্ট, আবার অ্যাক্টিভ আর হচ্ছে অ্যাক্টিভলি। ওকে, আচ্ছা একজন প্রশ্ন করছে অ্যাক্টিং কি অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, অ্যাক্টিং অ্যাডজেক্টিভ হইতে পারে। অ্যাক্টিং যখন একটা অ্যাডজেক্টিভ হবে তখন বাংলা অর্থটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। অ্যাক্টিভকে বাংলায় কি বলে? এটাকে বলা হয় সক্রিয়। সক্রিয় বলে এটাকে, অ্যাক্টিভকে। আর এই অ্যাক্টিং মানে কি? বাংলায় বলি না ভারপ্রাপ্ত। অ্যাক্টিং হেডমাস্টার মানে ভারপ্রাপ্ত হেডমাস্টার, এরকম বলে আর কি। অ্যাকচুয়ালি একটা অ্যাডভার্ব হবে। তো অ্যাক্ট আবার হচ্ছে অ্যাক্টিভ বা অ্যাক্টিং অর্থ চেঞ্জ হয়ে যায়, আর হচ্ছে অ্যাক্টিভলি এরকম হয় আর কি। তাহলে আমরা দেখি, আচ্ছা কামলি, ডিপলি, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, এটা জিজ্ঞেস করতেছে অনেকে। ডিপলি, ডিপলি একটা অ্যাডভার্ব হবে, ডিপলি হবে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, ডিপলি একটা অ্যাডভার্ব হবে, এন্ড যেহেতু আছে তাহলে এই কামলি এটাও একটা অ্যাডভার্ব। তো ডিপলি যেহেতু অ্যাডভার্ব জানতে চাইছো, চলো দেখাই ডিপলি অ্যাডভার্ব কেমনে হয়। ডিপলি একটা অ্যাডভার্ব হয়, অন্যগুলো বলো, তাড়াতাড়ি বলবো। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, আর হচ্ছে একটা অ্যাডভার্ব। তো ডিপলি একটা অ্যাডভার্ব, দেখি এখানে ডিপলি, ডি ডাবল ই পি এল ওয়াই, তার মানে অ্যাডজেক্টিভ হচ্ছে ডিপ। তাহলে নাউন কি হবে? আর নাউন কি হবে? নাউন কি হবে? ডেপথ। নাউন হচ্ছে ডেপথ, DEPTH, ডেপথ। ডেপথ হচ্ছে নাউন, ডেপথ মানে হচ্ছে গভীরতা। এটার ভার্ব কি হবে? ভার্ব কি হবে? ডিপ কি ভার্ব নাকি ডিপেন হচ্ছে ভার্ব? ডিপেন, DEEPEN, কোন কিছু গভীর করা, DEEPEN। তাহলে ডেপথ, ডিপেন, ডিপ আর হচ্ছে ডিপলি। ঠিক আছে, তারপরে শব্দটা ছিল কোথায়? আহ কামলি। তাহলে কামলি একটা অ্যাডভার্ব হবে, কামলি একটা অ্যাডভার্ব হবে, CAMLY। তাহলে কাম একটা, CALM, কাম একটা অ্যাডজেক্টিভ, আর ভার্ব নাই, এটা হচ্ছে কামনেস, CALMNESS, কামনেস। তার মানে এই যে একটু আগে বলছিলাম, অ্যাডজেক্টিভের পরে তুমি যখন নেস যুক্ত করবা, অ্যাডজেক্টিভ প্লাস নেস ইকুয়ালস টু কিন্তু নাউন হবে। অ্যাডজেক্টিভ প্লাস নেস, কামনেস। না, সবসময় ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলেই অ্যাডভার্ব হয় না, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। নাউনের পরে অ্যালয় যুক্ত করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের পরে অ্যালয় যুক্ত করলে সেটা একটা অ্যাডভার্ব হয়। আচ্ছা, তাহলে এটা হইলো, এই লাইনগুলো হইছে হাইটেন্ড বলছে এটা। হাইটেন্ড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কোত্থেকে দিছে? হাইটেন্ড, HEIGHTENED, হাইটেন্ড। হাইও একটা অ্যাডজেক্টিভ যদিও। হাইট, HEIGH, হাইট, হাইট একটা নাউন। আর HEIGHTEN, হাইটেন, হাইটেন একটা ভার্ব। তো একটা ভার্বের V3 ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে হাইটেন্ড। ওই সেন্সে এখানে হাইটেন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হাইটেন্ড মানে হচ্ছে উচ্চতর, যেটা বলি আমরা হায়ার ম্যাথ বলি না, উচ্চতর গণিত, কিন্তু এখানে হাইটেন্ড অ্যাওয়ারনেস, উচ্চতর সচেতনতা অবস্থায়। তাহলে পুরো বাক্যটা যদি আমি একসাথে করি, গভীরভাবে এবং শান্তভাবে চিন্তা করার কাজটি কোনো কিছু সম্পর্কে উচ্চতর সচেতন অবস্থায়, মানে উচ্চতর সচেতন মানে কি? সব দিক দিয়ে সচেতন। তো সেটাকে বলা হয় ইজ নোন অ্যাজ মেডিটেশন। এটা হচ্ছে ধ্যান নামে পরিচিত। এখানে অ্যাজ কিন্তু একটা প্রিপোজিশন, কারণ মেডিটেশন TION আছে, এটা একটা নাউন। তাহলে মেডিটেশন শব্দটা যদি নাউন হয়, এটার ভার্ব ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, এন্ড দেন এটা একটা অ্যাডভার্ব, মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন, MEDI, MEDI, তারপর হচ্ছে TATION, মেডিটেশন। মেডিটেশনের ভার্বটা কি হবে? হাইলি একটা অ্যাডভার্ব, হ্যাঁ, মেডিটেট। তাহলে MEDITATE, মেডিটেট। আর মেডিটেটিং, TING, মেডিটেটিং, আর মেডিটেটিংলি, INGLY। ওকে, তো দেখে নিলাম আমরা এটা। তারপরে ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু,
তো অ্যাপ্রোচটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল আছে আর এখানে প্রিপোজিশন আছে। তো আর্টিকেল এন্ড প্রিপোজিশনের মাঝখানে অ্যাপ্রোচটা ডেফিনিট নাউন হবে। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, এটা একটা কি পন্থা বা পদ্ধতি, পদ্ধতি বলতে পারো। অ্যাপ্রোচের সিনোনিম যদি বলো তাহলে সেটা একটা পদ্ধতি বা পন্থা বলতে পারো। টু ট্রেন আপ দ্য মাইন্ড, মনকে কি করে প্রশিক্ষিত করা। আপ হবে একটা প্রিপোজিশন, আর দ্য মাইন্ড তো নাউন, বুঝতেই পারছো। তাহলে এটা একটা পদ্ধতি বা পথ বা পন্থা। টু ট্রেন আপ দ্য মাইন্ড, মনকে প্রশিক্ষিত করার জন্য, মনকে প্রশিক্ষিত করার একটা পদ্ধতি বা পন্থা। এবং এই পদ্ধতিটা পন্থাটা সিমিলার টু দ্য ওয়ে, এটা ঠিক একটা সিমিলার টু দ্য ওয়ে দ্যাট ফিটনেস ইজ এন অ্যাপ্রোচ টু ট্রেনিং দ্য বডি। মানে বুঝতে পারছো আশা করি। তাহলে দুইটা টু ওয়ে অ্যাপ্রোচ। তাহলে আমরা বডি অ্যান্ড মাইন্ড যদি কথা চিন্তা করি, BODY, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে মাইন্ড। বডি অ্যান্ড মাইন্ডের কথা যদি চিন্তা করি, তাহলে বডিকে ফিট রাখার জন্য, ফিটনেস ঠিক রাখার জন্য আমরা কি করি, ফিটনেস ঠিক রাখার জন্য একটা অ্যাপ্রোচ করি। হ্যাঁ, শারীরিক কসরত বা ব্যায়াম ট্যায়াম করি। তাহলে বডিকে ঠিক রাখার জন্য আমরা কি করি, ফিটনেস, FITNESS। তদ্রূপ মনকে ঠিক রাখার জন্য সেটা কি হবে, সেটা হচ্ছে একটা মেডিটেশন। এখানে এটাই বলছে। তো ইট ইজ অ্যান অ্যাপ্রোচ, মানে মেডিটেশন একটা অ্যাপ্রোচ টু ট্রেন আপ দ্য মাইন্ড, মনকে প্রশিক্ষিত করার, ঠিক যেভাবে আমরা ফিটনেস দিয়ে শরীরকে আমরা কি করি, ট্রেন করি। তারপরে ভোল্টায়ার এক্সপ্লেইন, ভোল্টায়ার একজনের নাম, সাইকোলজিস্ট হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, কারো নাম। তাহলে ভোল্টায়ার এক্সপ্লেইনস, ভোল্টায়ার এক্সপ্লেন করলো, বর্ণনা করলেন বা ব্যাখ্যা করলেন যে মেডিটেশন ইজ দ্য ডিসলিউশন অফ থটস। এই থটসটা ইম্পর্টেন্ট, অফের পরে থটস কিন্তু একটা নাউন। এই একটা শব্দ আছে সোফারাইনো, হ্যাঁ সোফারাইনো, থট, থট শব্দটা নাউন হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডভার্ব। তাহলে থিঙ্ক তো ভার্ব হয়, ইউ নো দ্যাট, জানো তুমি এটা। হ্যাঁ, থিঙ্ক, THINK, থিঙ্ক। তো এটার থট, এটা নাউন কিন্তু থট, থট প্রসেস বা থট। তো থিঙ্কের নাউন ফর্ম কিন্তু থট, ইউ নো দ্যাট, জানো জানো কিনা জানি না। আর অ্যাডজেক্টিভ কি হবে, অ্যাডভার্ব কি হবে, ভেরি গুড। তাহলে এটা কি হবে, থটফুল হবে, THOUGHT, থট, ফুল FUL। আর এটা কি হবে, থটফুলি, FULLY, থটফুলি। তাহলে থট হবে নাউন, ভার্ব হচ্ছে থিঙ্ক, অ্যাডজেক্টিভ হবে থটফুল, অ্যাডভার্ব হবে থটফুলি। ইম্পর্টেন্ট কিন্তু এটা, থিঙ্কের কনটেক্সট গুলো। এই থিঙ্কের নাউন ফর্ম কিন্তু অনেক জায়গায় দেখবা পরীক্ষায় আসবে, এগুলো নোট করে রাখো, যাতে সময় আছে এনাফ, নোট করে রাখো। এটা থট, থট একটা নাউন হয়। তাহলে থট, থিঙ্ক, থটফুল, থটফুলি। আচ্ছা, তাহলে ভল্টায়ার কি বলছে, যে মেডিটেশন, ধ্যান বা চিন্তা হলো, ইজ দ্য ডিজলিউশন, ডিজলিউশন অফ থটস, মানে চিন্তাকে দ্রবীভূত করা। কোথায় দ্রবীভূত করা, মানে কি মেশানো, মেশানো বলতে পারো। ডিজলিউশন, সলিউশন মানে তো বুঝতেই পারছো, দ্রবণ। ডিজলিউশন মানে কি মিশিয়ে ফেলা, দ্রবীভূত করা। তো মেডিটেশন হচ্ছে একটা, ধ্যান হলো চিন্তাকে দ্রবীভূত করা, চিন্তাকে মিশিয়ে ফেলা, কার সাথে, চিন্তাকে মিশিয়ে ফেলা কার সাথে, কোথায়, ইন এটার্নাল অ্যাওয়ারনেস, শাশ্বত একটা সচেতনতায়। এটার্নাল মানে কি, চিরস্থায়ী, পার্মানেন্ট যেটা বলি, হ্যাঁ, চিরস্থায়ী। এটার্নালের বিপরীত শব্দটা কি হবে, এটার অ্যান্টোনিম কি হবে, তাড়াতাড়ি বলো। অ্যান্টোনিম তো চেক করতেছি না আমি, বলো। এটার্নাল হচ্ছে চিরস্থায়ী, শাশ্বত যেটা বলি আমরা। তাহলে একটা বিপরীত শব্দ কি হবে, ইটার্নাল, হ্যাঁ ভেরি গুড। তো কি হবে, এটা টেম্পোরারি। ইটার্নাল তো চিরস্থায়ী, তাহলে এটা শর্ট, অ্যান্টোনিমটা কি হবে, টেম্পোরারি, TEMPORARY, এটা হচ্ছে অ্যান্টোনিম, ইম্পর্টেন্ট এটা। তাহলে ইন এটার্নাল অ্যাওয়ারনেস অর পিওর কনসাসনেস। পিওর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, জানো কিনা জানি না, পিওর একটা অ্যাডজেক্টিভ, আর কনসাসনেস কিন্তু একটা নাউন। তাহলে সব শব্দগুলো একটু দেখি চলো। অ্যাওয়ারনেসটা একটু আগেই দেখলাম। ইটারনাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ইটারনালিটি, ইটার্নিটি, ইটারনালিটি না, ইটার্নিটি, ETERNITY, ইটার্নিটি কিন্তু একটা মানে নাউন, TY আছে শেষে। আর ইটারনাল একটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তো পিওর নিয়ে একটু কথা বলি। পিওর, চলো, কয়েকটা লিখলেই সব শেষ হয়ে যায়, এক্সট্রা কিছু থাকে না এগুলাতে। বারবার বারবার এরকম ঘর টানা লাগতেছে। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডভার্ব। তো কি নিয়ে বলবো, আমি পিওর নিয়ে কথা বলবো। তাহলে পিওর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, পিওর,
আর অ্যাডভার্বটা কি হবে? পিওরলি, PURELY, পিওরলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আর নাউন কি হবে একেবারে? নাউন, এক্সিলেন্ট, তানহা, থ্যাংক ইউ। তাহলে পিওরলি, আর নাউনটা কি হবে? পিউরিটি, PURITY। এটার ভার্বটা অনেক ইম্পর্টেন্ট। দিস ইজ পিউরিফাই, PURIFY, পিউরিফাই, বিশুদ্ধ করা। শব্দের শেষে FY থাকলে সেটা কি হয়? সেটা কিন্তু একটা ভার্ব হয়, পিউরিফাই। তাহলে পিউরিফাই, দিস ইজ পিউরিটি, পিওর আর হচ্ছে পিওরলি, ইম্পর্টেন্ট। কোথায় কাজে লাগবে এটা? পার্সেসিভ ডিটেকশনের মধ্যে লাগবে, আবার উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ শূন্যস্থানের মধ্যে তো লাগবে আর কি। এটা তো আশা করি বুঝছো এগুলো। তাহলে আবার কনসাসনেসটা আসি। কনসাসনেস শব্দটা দেখতেই পাচ্ছি, দিস ইজ নাউন। লেখো নাউন, কনসাসনেস, CUNSCIOUSNESS। তাহলে কনসাসনেস যেহেতু আছে, একটু আগে তোমাকে আমি শিখাইছিলাম যে অ্যাডজেক্টিভের পরে নে যুক্ত করলে নাউন হয়ে যায়। তার মানে কনসাসটা একটা অ্যাডজেক্টিভ দিয়ে দাও, CUNSCIOUS, আর এখানে কনসাসলি। আর এখানে ভার্ব কি হবে একেবারে? ইমপিউর বিপরীত শব্দ, পিউরের বিপরীত শব্দ পিউরিফিকেশন আছে। পিউরিফিকেশনও তোমার নাউন হয়। ইমপিউর হচ্ছে পিউরের বিপরীত শব্দ, বিশুদ্ধ, অবিশুদ্ধ। ইন যুক্ত করলে অর্থ চেঞ্জ হয়, বিপরীত শব্দ হয় আর কি। কনসাস একটা অ্যাডজেক্টিভ। কনসাস মানে হচ্ছে বিবেক। নাজমিন আক্তার, কনসাস মানে হচ্ছে বিবেক। বি কনসাস তো আলাদা আলাদা হয়ে গেল, তাহলে এটা ফাঁকা রাখবে, ভার্ব তাহলে ফাঁকা থাকবে। কিউরিওসিটি ডিফারেন্ট ওয়ার্ড। আচ্ছা, তো হইল পিওর কনসাসনেস উইদাউট অবজেক্টিফিকেশন। কোথেকে দিছে বলো? অবজেক্টিফিকেশন আসলো কোথেকে? শব্দগুলো একটু কঠিন কঠিন মনে হচ্ছে আজকে, একটু আনকমন। এখানে একটু সময় নিয়ে পড়াচ্ছি আর কি। এটা বাংলা অর্থের চেয়ে আমি একটু ভেঙে চড়ে দেখাচ্ছি। উইদাউট যেহেতু একটা প্রিপোজিশন, তার মানে অবজেক্টিফিকেশন অবশ্যই একটা নাউন হবে। তাহলে অবজেক্টিফাই থেকে আসছে অবজেক্টিফিকেশন, বুঝতেই পারছো। তাহলে অবজেক্টিফিকেশন, অবজেক্ট মানে হচ্ছে বস্তু, হ্যাঁ, তাহলে অবজেক্টিফিকেশন হচ্ছে বস্তু নিষ্ঠতা। হুম, তাহলে শাশ্বত সচেতনতায় বা বিশুদ্ধ চেতনায় অথবা বস্তুনিষ্ঠতা ছাড়াই, নোয়িং উইদাউট থিঙ্কিং, মানে কোনো চিন্তা ছাড়াই কোনো কিছু জানা। মার্জিং ফিনিটিউড ইন ইনফিনিটি, ভালো কথা বলছে দেখো। মার্চ করে ফেলা মানে একত্র করা, একত্র করে ফেলা। কোনো কিছু মার্চ করে ফেলা মানে কি? মিশিয়ে ফেলা। তো মার্জিং ফিনিটিউড, ফাইনাইট নাম শোনাচ্ছ না, মানে সসীম। ইন ইনফিনিটি মানে কি করছে? সসীমকে অসীমের মধ্যে কি করছে? মার্চ করে ফেলাকে এটা বলতেছে। এটা বুঝছো নাকি? কে বলছে এটা? ভল্টায়ার বলছে। তাহলে ভল্টায়ার কি বলছে? মেডিটেশন হচ্ছে কি? ভল্টায়ার কি বললো? যে মেডিটেশন হচ্ছে একটা চিন্তার দ্রবণ, চিন্তার একটা দ্রবণ। এবং সেই দ্রবণটা কিসের মিশেল? সেই দ্রবণটা কিসে? শাশ্বত সচেতনতায় বা বিশুদ্ধ চেতনায় অথবা বস্তুনিষ্ঠতা ছাড়াই, কোনো চিন্তা ছাড়াই জানা কোনো কিছু। কোনো কিছু চিন্তাই করে না, না চিন্তা করে জানতে হবে, জানা লাগে। ব্যাপারটা হচ্ছে অসীমে, মানে মার্চ করে ফেলা, মিলিয়ে ফেলা। কাকে? ফিনিটিউডকে ইনফিনিটির মধ্যে, মানে সসীমকে অসীমের মধ্যে মিশিয়ে ফেলাকে, এটাই ইয়ে করতেছে ভোল্টায়ার। তাহলে মেডিটেশনে দেখো খুব সংজ্ঞা দিচ্ছে, দেখো কত কিছু দিচ্ছে এখানে। এটা তারপরে দেখি আমরা এটা, ফ্রম দ্য অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীন কাল থেকে। প্যাসেজটা কিন্তু ইম্পর্টেন্ট, বেশ কিছু কলেজগুলোতে দিচ্ছে দেখলাম এটা। তাহলে ফ্রম দ্য অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন কাল থেকে, মেডিটেশন হ্যাজ বিন এ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্রেডিশন। তো প্রাচীন কাল থেকেই মেডিটেশন হইছে। এটা কোন টেন্স? এবার কোন টেন্স আছে? চ্যাট বক্সে একটু জানাতো দেখি। মেডিটেশন কোন টেন্স? মেডিটেশন যে লিখছে, মেডিটেশন হ্যাজ বিন, কোন টেন্স? ভেরি গুড। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস, প্রাচীন কাল থেকে, হ্যাজ বিন এ পার্ট, তার মানে কি এই পার্টটা এখনো আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ কেন দিছে? তাহলে তার ফলাফলটা এখনো বিদ্যমান। প্যাসিভ কেন দিছে? কারণ মেডিটেশন নিজে হয় নাই, এটা কেউ কেউ করে, এখানে প্যাসিভে দিয়েছে এটা। তাহলে ফ্রম দ্য এনশিয়েন্ট টাইম, প্রাচীন কাল থেকে, তার মানে সেটার ফলাফলটা এখনো বিদ্যমান, মানে সেটা এখনো চলতেছে। এখানে হ্যাজ বিন এ পার্ট, তাহলে মেডিটেশন হ্যাজ বিন এ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্র্যাডিশন। তো প্রাচীন কাল থেকে ধ্যান বা চিন্তা, মেডিটেশন যেটা, কিছু ধর্মীয় ঐতিহ্যের একটা অংশ হিসেবে পরিণত হয়ে এসছে। মেডিটেশন হ্যাজ বিন এ পার্ট অফ সাম ট্র্যাডিশনস, একটা নাউন, রিলিজিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, রিলিজিয়ন থেকে আসছে।
তাহলে প্রাচীনকাল থেকে এই ধ্যান কিছু ধর্মীয় ঐতিহ্যের একটা অংশ হিসেবে পরিণত হয়ে আসছে। তো অনেকেই হয়তোবা মেডিটেশনকে কিসের সাথে তুলনা করে? ইয়োগা। তো ইয়োগা মানে যোগাসন বা যোগ ব্যায়াম যেটা বলি, তো হিন্দু ধর্মের মধ্যে কিন্তু এই ইয়োগা বা ইয়োগার অনেক আসন বা অনেক কিছু আছে আর কি। এটা তো অনেকে এটা ধর্মের সাথে ম্যাচ করে ফেলায় বা মিলিয়ে ফেলায়। তো এটি বলছে শোনো, প্রাচীনকাল থেকে ধ্যান কিছু ধর্মীয় ঐতিহ্যের একটা অংশ হিসেবে পরিণত হয়ে এসছে। কি হিসেবে? অ্যাজ এ ওয়ে অফ অ্যাচিভিং দ্য বডিজ রিলিফ ফ্রম ওয়ার্ল্ডলি। ইম্পর্টেন্ট একটা শব্দ কিন্তু এটা, ওয়ার্ল্ড থেকে আসছে এটা। হ্যাঁ, তাহলে কেয়ার শব্দ একটা নাউন, নাউন এটা কিন্তু অ্যাডজেক্টিভ। একজন প্রশ্ন করছো না যে অ্যালয় থাকলে কি অ্যাডজেক্টিভ হয়? উত্তর হচ্ছে না। তাহলে নাউনের পরে তুমি যদি অ্যালয় যুক্ত করো তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয় নর্মালি। আর অ্যাডজেক্টিভের পরে অ্যালয় যুক্ত করলে সেটা কি হয়? সেটা একটা অ্যাডভার্ব হয়। তাহলে দেখো ওয়ার্ল্ডলি, তাহলে ওয়ার্ল্ড একটা নাউন, নাউনের পরে লি হইলে সেটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে ওয়ার্ল্ডলি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এখানে কি বলছে? অতি প্রাচীনকাল থেকেই, ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস, প্রাচীনকাল থেকেই ধ্যান কিছু ধর্মীয় ঐতিহ্যের একটা অংশ হিসেবে পরিণত হয়ে আসছে। হ্যাঁ, এবং এটা অ্যাজ এ ওয়ে অফ অ্যাচিভিং দ্য বডিজ রিলিজ ফ্রম ওয়ার্ল্ডলি কেয়ার্স, মানে পার্থিব মানে পৃথিবীর কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা থেকে শারীরিক মুক্তি অর্জনের উপায় হিসেবে। ব্যাপারটা বুঝছো না কি বলো এটা? তো অনেক সময় আমাদের কি অনেক বেশি টেনশন বা এংজাইটি কাজ করে। তো হিউম্যান লাইফে তোমার মন যখন অনেক স্ক্যাটার্ড থাকে তখন তুমি যে কোনো দিকে কি করতে পারো না, তুমি মনোনিবেশ করতে পারো না। আমরা বলি না যে ভাই অনেক কিছু আমার পড়তে বা মুখস্থ করতে অনেক সময় লাগে, তার মানে কি? তুমি তোমার ব্রেনটা এত বেশি স্ক্যাটার্ড, এত বেশি বিভিন্ন দিকে ডাইভার্সিফাইড অ্যাঙ্গেলে তুমি এনগেজ করে রাখছো যে তুমি কেন্দ্রীভূত করতে পারো না। যেমনটা আতসী কাজ দিয়ে কি করি, পুরো সূর্যের আলোকে এক বিন্দুতে করলে অনেক সহজেই অনেক গরম তাপ উৎপন্ন হয় এবং সহজে কোনো জায়গায় আগুন লেগে যায়, এক বিন্দুতে আসছে কিন্তু এটা। তেমনি তুমি যখন মেডিটেশনের থ্রুতে তোমার স্ক্যাটার্ড মাইন্ডকে যখন এক জায়গায় আনতে পারবা, এক বিন্দুতে, তখন তুমি যে কোনো কিছু কাজ করো, সেটা পড়াশোনাই করো বা অন্য যে কোনো কিছুই করো, অনেক কম সময়ে কনসেন্ট্রেটেড ওয়েতে, অনেক কম সময়ে তুমি ইফিসিয়েন্সিটা বেশি গেইন করতে পারবা। ঠিক বলছি না ভুল বলছি? অনেকে দেখা যাচ্ছে না পড়াশোনা করতে অনেক সময় লাগে, কেন? তার কারণ তার ব্রেনটা বা তার মাইন্ডটা ডাইভার্সিফাইড, বিভিন্ন জায়গায় এনগেজড। ঠিক না? ওকে। তো যখন তুমি তোমার মনকে কেন্দ্রীভূত করতে পারবা, অন্য সবকিছু থেকে যখন একসাথে আনতে পারবা থ্রু দ্য মেডিটেশন, হ্যাঁ, তো পার্থিব যত উদ্বেগ বা উৎকণ্ঠা থেকে তোমার শরীরকে শারীরিক মুক্তি অর্জনের একটা উপায় হিসেবে ইয়ে করে। হ্যাঁ, এটাকে চিন্তা করে। তাহলে মেডিটেশন কি করে? বডি অ্যান্ড সোলকে কি করে? একসাথে আনে। তোমার সারাদিন ধরো অনেক স্ট্রেস থাকে, এই স্ট্রেস থেকে কি করে মেডিটেশন কি করে? স্ট্রেস থাকার কারণে ধরো তুমি আজকে সারাদিন অনেক কাজ করছো, কলেজে গেছো, প্র্যাকটিক্যাল করছো, তারপর অনেক কিছু লেখছো, তো অনেক স্ট্রেস গেছে তোমার উপরে, তো সেটার ইম্প্যাক্ট তোমার শরীরের উপর পড়ছে, তাই তো? তো তুমি এখন বসে হয়তো চিন্তা করতেছো যে স্যার এটা বলছিল তখন, তার মানে কি তুমি এখন বসে হয়তো এখন বসে আছে এদিকে, তোমার মনটা ওই দিক ওইখানে হয়তো আছে, তার মানে স্ক্যাটার্ড, বিভিন্ন দিকে স্ক্যাটার্ড। তো শরীর এবং মন যদি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হয় বা থাকে, তখন কিন্তু কোনো কিছুতে মানে মজা পাওয়া যায় না, বা কনসেন্ট্রেটেড ওয়েতে কোনো কিছু দিকে গো থ্রু করা, সেটা করা হয়ে ওঠে না। তো সেটা করার জন্য কি করা লাগে? এই মেডিটেশনটা ইয়ে করতেছে, এটাকে সাজেস্ট করতেছে। এবং সেটা ধর্মীয় দিক দিয়ে অনেকটা কাছাকাছি, বা ধর্মীয় দিক দিয়ে এটা অতি প্রাচীন কাল থেকে চলে আসতেছে। এখানে এটাই বলছে এটা। আচ্ছা, তারপর দেখি অ্যান্ড ক্রিয়েটিং ইনার হারমোনি। তো এটা কি করে? মানে একটাই কথা, তোমার মনটাকে বিভিন্ন দিকে স্ক্যাটার হয়ে গেছে, এটাকে সেন্টার্ড করা বাই থ্রু মেডিটেশন। তাহলে মেডিটেশন করলে কি হয়? স্ক্যাটার্ড মনকে কেন্দ্রীভূত করা যায় এবং যে কোনো দিকে, যে কোনো কাজের দিকে তুমি খুব কম পরিশ্রমে, খুব কম সময়ে কনসেন্ট্রেশন দিয়েই এটা কি সহজে কি করে ফেলা যায়? কাম আপ করে ফেলা যায়। এবং আরেকটা কথা, অনেকে মেডিটেশন শুধু মনোযোগ বাড়ার জন্যই করে না, বডি অ্যান্ড সোলকে একসাথে আনার জন্য, একসাথে আনার জন্যও করে। বডি থেকে একরকম, সোল থেকে অন্যদিকে, তাহলে তো হইলো না? কঠিন। তো কি বলে, সাইকোলজিক্যালি কিন্তু এগুলো অনেক কঠিন কঠিন ব্যাপার স্যাপার। বডি অ্যান্ড সোলকে একসাথে করা খুব কঠিন, তো একসাথে করা খুব কঠিন না? তুমি ধরো কোনো মুভি দেখতেছো, দেখো বডি অ্যান্ড সোল, তোমার শরীর এবং আত্মা মোটামুটি একসাথে আছে, দেখতে মজা পাচ্ছ। স্ক্যাটার্ড হয় কখন? নামাজে দাঁড়াও, এবার তুমি আসছো এখানে, আমি আসি এখানে, আমার আত্মা ঘুরতেছে, আমার মন ঘুরতেছে, কই কই সারাদিন কই কই গেছে, ওইগুলো চিন্তা করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। বডি অ্যান্ড সোল একসাথে করা আসলে খুব টাফ, খুব কঠিন জিনিস কিন্তু এটা। তো যদি করতে পারি তাহলে বডি অ্যান্ড সোলে কি হয়, একসাথে করতে পারলে তোমার স্ট্রেংথ বাড়ে, তুমি যে কোনো কর্মশক্তি বা কাজের মধ্যে অনেক খুব কুইকলি করে ফেলতে পারবা। এবং সেটা
আভ্যন্তরীণ একটা হারমোনি বা পিস বা শান্তি সৃষ্টি করে বডি অ্যান্ড সোলকে একসাথে করতে পারলে আর কি এটা। হ্যাঁ, নামাজ পড়াও এক ধরনের মেডিটেশন, সেটাই বললাম। ওকে, তারপর মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিসড। তোমাদের হয়তো বলছিলাম, দেখো ইজ এর পরে এখানে প্র্যাকটিস, যদিও পি ব্রিটিশরা PRACTISE, ব্রিটিশরা প্র্যাকটিস এস যখন থাকে তখন সেটাকে ভার্ব হিসেবে চিন্তা করে। আর ব্রিটিশরা PRACTICE, এগুলো কি ব্রিটিশ ব্রিটিশ ইংলিশে, ব্রিটিশরা এই প্র্যাকটিসকে সি যখন থাকে এটা কি চিন্তা করে, নাউন চিন্তা করে। কিন্তু আমেরিকান ইংলিশের মধ্যে এটাকে ভার্ব এবং নাউন দুটাই হিসেবে কাউন্ট করে। এই কারণে দেখো ইজ প্র্যাকটিস, তার মানে বইটা দেখা যাচ্ছে মোটামুটি আমেরিকান ইংলিশে লেখা। তো মেডিটেশন ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, মেডিটেশন ইজ ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিস বাই পিপল, মানে আমাদের সময় মানুষ দ্বারা ধ্যান অনুশীলন করা হয় টু রিডিউস স্ট্রেস, অ্যান্ড টেনশন, মানে চাপ এবং উত্তেজনা প্রশমন করার জন্য। অনেকটা দেখো না বাংলাদেশে একটা কিন্তু কোয়ান্টাম কিছু একটা মনে হয় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, দেখছো না যে একটা ডায়লগ। রাগা রাগা যাবে না, তো রাগলে কি হয়, তোমার নর্মালসি, তোমার যেই কাজটার দিকে তোমার ফোকাস থাকা উচিত সেক্ষেত্রে থেকে তুমি দূরে সরে যাও, এবং পরে যখন আবার ঠান্ডা হয় তখন কিন্তু আবার আগের মতো ফুল স্পিডে ওই কাজটা করা হয়ে ওঠে না। কারণ ধরো তুমি যখন রেগে যাও তখন তোমার থেকে যত কিছু আছে সবকিছু বের হয়ে যায়। কারণ তোমার ক্রিয়েটিভনেস বা ক্রিয়েটিভিটি সবকিছু তোমার অ্যাংরিনেসের কি করে চাপা পড়ে, তখন সবকিছু বের হয়ে আসে না। তোমার ক্রিয়েটিভিটি, কোনো কিছু সৃষ্টিশীল যে কাজকর্মটা ছিল বা ভিতরে যেটা ছিল এটা তোমার প্রকাশ পায় না, এরকম করা যায় না এটাকে। আচ্ছা, তাহলে মেডিটেশন ইন আওয়ার টাইম প্র্যাকটিস বাই পিপল, আমাদের সময় মেডিটেশন ধ্যান হিসেবে অনুশীলন করা হয় টু রিডিউস স্ট্রেস এন্ড টেনশন, চাপ এবং উত্তেজনা প্রশমন করার জন্য এই মেডিটেশন করা হয় আমাদের সময় মানুষের বা করে। অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, এবং মনোযোগের উন্নতির জন্য। তো মনোযোগের উন্নতির জন্য কি করে, অনেকেই মেডিটেশন করে। বাংলাদেশে হয়তো কোয়ান্টাম মেথড বা কোয়ান্টাম ফাউন্ডেশন এটা হয়তো করায়, তাই না বলো? শুনছো ওদের কথা? ওদের একটা কমন তালিকা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না, যত কিছুই করুক, যত কিছু রাগা যাবে না। আচ্ছা, তারপরে দেয়ার আর ট্রেইনার্স, ওখানে ট্রেইনার্স আছে হু হেল্প বিগিনার্স। এখানে নবীন, বিগিনার্স মানে কি, নোভাইস বলতে পারো, নিউ আই বলতে পারো। নতুন যারা তাদেরকে ট্রেন করার জন্য কি আছে, হেল্প, ট্রেইনার্স আছে হেল্প, সাহায্য করার জন্য। উইথ সাম এক্সারসাইজেস, কিছু অনুশীলনের মাধ্যমে, সাচেস যেমন যেমন ইমপ্রুভড ব্রিদিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন। যেমন কি করা, ইমপ্রুভড ব্রিদিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন, তাহলে যেমন শ্বাসক্রিয়ার উন্নতকরণ, এই যে একবার শ্বাস নেওয়া একবার ছাড়া, অনেক নার্ভে কিন্তু অনেক ট্যাম হয় এগুলাতে আর কি এটা। তারপর ইমপ্রুভ ব্রিদিং, শ্বাসক্রিয়ার উন্নতকরণ এবং অগ্রগতিশীল উদ্বেগ মুক্তকরণ। অ্যান্ড প্রোগ্রেসিভ মানে কি, সামনে এগিয়ে যাওয়া, রিল্যাক্সেশন, এবং তোমার যে স্টেট যে আসে সেই স্টেট থেকে রিল্যাক্সের দিকে যাওয়া, এটা হচ্ছে প্রোগ্রেসিভ রিল্যাক্সেশনের দিকে যাওয়া, ওইদিকে একটা অ্যাপ্রোচ করে। তো ঠিক আছে, এটুকু হইলো আমাদের। দেয়ার আর ট্রেনার্স হু হেল্প বিগিনার্স উইথ সাম এক্সারসাইজেস সাচ এস ইমপ্রুভ ব্রিদিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন, এবং শ্বাসক্রিয়া উন্নতকরণ এবং অগ্রগতিশীল উদ্বেগ মুক্তকরণের জন্য কি করে, এই যোগা না, এই মেডিটেশন আমাদের সহায়তা করে বা সাহায্য করে। এবং এই মেডিটেশন শেখানোর জন্য কি করে, নতুন যারা যায় বা থাকে তাদেরকে সাহায্য করার জন্য প্রশিক্ষক থাকে। তুমি শুধু কি করে, তুমি শুধু ব্রিদিং এক্সারসাইজ করলেই তো হবে না, একটা সার্টেন টাইম থাকবে, 30 সেকেন্ড চোখ বন্ধ করা লাগবে, তারপর নাক এটা বন্ধ করা লাগবে, কিছু দেখছিলাম আর কি, একটা অনেকে তোমরা করে থাকতে পারো এরকম আর কি এটা। তারপরে দেখি, ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন। তাহলে ধ্যানের সবচেয়ে পরিচিত পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে একাগ্রতা। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেট থেকে আসে কনসেন্ট্রেশন। আবার কনসেন্ট্রেশন যারা কেমিস্ট্রি পড়ছো, কনসেন্ট্রেশনের মধ্যে ঘন বা গাঢ় দ্রবণ থাকে না, CUNC এরকম লেখা থাকে, CUNC তে ফুল স্টপ দেওয়া থাকে, তার মানে সেটাও কনসেন্ট্রেটেড বলি আমরা এটা। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন। তাহলে মেডিটেশনের বা ধ্যানের সবচেয়ে পরিচিত পদ্ধতিগুলো আমরা, একটা হলো একাগ্রতা। তাহলে টু ডেভেলপ কনসেন্ট্রেশন, একাগ্রতা বাড়ানোর জন্য ওয়ান নিডস, এখানে ওয়ান কোন পার্সন স্পিচ, ওয়ান নিডস টু ফোকাস, একজনের দরকার হয় ফোকাস করতে, অন এ সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্টে, একটা বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন হয়। প্রগ্রেসিভ একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ প্রগ্রেসিভ একটা অ্যাডজেক্টিভ, শব্দ শেষে আইবি থাকলে অ্যাডজেক্টিভ হয়। আর ওয়ান এখানে একটা প্রোনাউন, কি প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান নিডস, একজনের দরকার, তাহলে কোন একজন, ছাত্র, শিক্ষক, মানুষ, কারা,
কার কোন একজন এটা? এটা কি? এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, INDEFINIT, ইনডিফিনিট প্রোনাউন হবে এটা। তাহলে ওয়ান নিডস টু ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট। তাহলে একাগ্রতা বাড়ানোর জন্য কি করা দরকার? একটি একক পয়েন্টের বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন বা দরকার হয়। সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, চ্যাটবক্সে জানাবা এখানে সিন্স কোন পার্সন স্পিচ, ফোকাসিংটা কি, জিরান্ড হবে না পার্টিসিপল হবে? সিন্স কোন পার্সন স্পিচ সব জানাই দেওয়া এগুলো। তাহলে সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, যেহেতু মনকে কেন্দ্রীভূত করা খুব কষ্টসাধ্য, আসলে অনেক কষ্টকর। বিগিনার মাইট মেডিটেট ফর ওয়ানলি আ ফিউ মিনিটস। তো একজন শিক্ষানবিশ যে শুরু করে আর কি, মেডিটেশন যে শুরু করে, তার কয়েক মিনিটের জন্য ধ্যান করতে পারেন, মানে অনেক বেশিক্ষণের জন্য সে ধ্যান করতে পারে না, যেহেতু অনেক কঠিন। বডি অ্যান্ড সোলকে একসাথে রাখা আসলে অনেক কঠিন। নিজেকে চিন্তা করে দেখো, তোমার বডি অ্যান্ড সোল একসাথে রাখা, তুমি এখন চিন্তা করতেছো এটা, তোমার সোল অন্য জায়গায় আছে। স্বপ্নটাও এরকম, কিন্তু স্বপ্নটা কিরকম? আমার বডি এখানে আছে কিন্তু আমার সোলটা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, স্বপ্ন দেখতেছি এটা লাইক। তাহলে সিন্স একটা প্রিপোজিশন না, সিন্স কিন্তু একটা কনজাংশন। কারণ সিন্সের পরে দেখতে পাচ্ছি ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, পুরো একটা বাক্য দেওয়া আছে, সিন্সের পুরো বাক্য দেওয়া আছে। তাহলে সিন্স হবে একটা কনজাংশন, এটা একটা কনজাংশন। আর ফোকাসিং দ্য মাইন্ডের পরে যেহেতু ইজ আছে, সিঙ্গুলার ভার্ব থাকার কারণে এই ফোকাসিং কনফার্ম জিরান্ড হবে, কারণ জিরান্ডের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, যেহেতু মনকে কেন্দ্রীভূত করা একটা কষ্টসাধ্য, বিগিনার মাইট মেডিটেট ফর ওয়ানলি আ ফিউ মিনিটস। একটা শিক্ষানবিশে শুধু কয়েক মিনিটের জন্য ধ্যান করতে পারেন, কারণ বডি এন্ড সোল একসাথে করা খুব টাফ। অ্যান্ড দেন, এবং তারপর ওয়ার্ক আপ টু লঙ্গার ডিউরেশনস। তো শুরুর দিকে অনেক কম সময়ের জন্য মানে মেডিটেশন করতে পারে কম সময়ের, বাট একটা সময় প্র্যাকটিস করতে 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 যখন লংজিভিটি যখন বাড়ে, তখন দেখা যাচ্ছে দীর্ঘ সময়ের জন্য সে কি করতে পারে, লং ডিউরেশনের জন্য বা লঙ্গার ডিউরেশনের জন্য সে কি করতে পারে, মেডিটেশন করতে পারে। এটাই বলছে এখানে। এটা মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি, উদ্বিগ্নতা কি করে, মুক্তি করে বা মুক্ত করে আর কি, রিলিজেস। তাহলে বলতো রিলিজিয়াস কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? দেখি তো একটু সবকিছু শিখি শুনি। রিলিজিয়াস কি হবে তাহলে? এটা রিলিজিয়াস, রিলিজিয়াস। ওকে, দিস ইজ ট্রানজিটিভ, কারণ রিলিজিয়াস এর কি আছে, রিলিজিয়াস এর একটা অবজেক্ট আছে। মেডিটেশন রিলিজেস হোয়াট, কি রিলিজ করে? অ্যাংজাইটি রিলিজ করে। অ্যান্ড ব্রিংস, এবং আনে স্টেট অফ কামনেস। দেখো অফের পরে কামনেস, নাউন, কি একটা অবস্থানে, প্রশান্তির একটা অবস্থা নিয়ে আসে। তাহলে মেডিটেশন কি করে? ধ্যান বা উদ্বেগ থেকে মানুষকে মুক্তি দেয় এবং একটা প্রশান্তির অবস্থা নিয়ে আসে। ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং এবিলিটি অফ হিউম্যান ব্রেইন। হিউম্যান ব্রেনের জন্য এটা খুবই উপকারী। তাহলে মানব মস্তিষ্কের চিন্তার দক্ষতাকে এটা বৃদ্ধি করে, কোনটা? এই মেডিটেশন। সো দ্যাট, যাতে করে পিপল হ্যাভ এ বেটার কন্ট্রোল অফ দেয়ার ইমোশনস, যাতে করে মানুষ তার নিজের আবেগের উপর ভালো নিয়ন্ত্রণ করে রাখতে পারে। ঠিক আছে, কথা আছে না, আবেগ আর হচ্ছে জীবনের বেগ। মানুষ যখন নিজের উপর নিজে কন্ট্রোল রাখতে পারে না, তখন কি হয়? তখন বেশি কি হয়, নিজের ইমোশন বা নিজের কোনো কিছু ধরে রাখতে না পারলে তখন ডিরেল হয়ে যায়, অন্য কেউ তার উপর প্রভাব বিস্তার করে, এরকম কিছু একটা। তো নিজের আবেগ বা নিজের সবকিছুকে নিজের কন্ট্রোল রাখা লাগে। নিজের কন্ট্রোল রাখতে পারলে, নিজের উপর নিজের লাগাম যদি থাকে, তাহলে অন্য কেউ তোমার উপর কি করতে পারবে না, ডমিনেট করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? তো এটাই বলছে, ইট ইনক্রিজেস থিঙ্কিং অ্যাবিলিটি অফ হিউম্যান ব্রেন, মানুষের মস্তিষ্কের চিন্তার দক্ষতাকে বাড়ায়, যাতে করে মানুষ নিজের ইমোশনের উপর, নিজের আবেগের উপর নিজে আরো বেশি নিয়ন্ত্রণ রাখতে পারে। তারপরে দেখি দোজ হু প্র্যাকটিস, আবার দেখো প্র্যাকটিস এখানে ভার্ব হিসেবে ইউজ করেছে। দোজ হু প্র্যাকটিস মেডিটেশন, যারা মেডিটেশন প্র্যাকটিস করে, হ্যাঁ এটা যারা যারা ধ্যান বা চর্চা করেন ক্যান ওয়ার্ক টায়ারলেসলি, তারা কি করতে পারে? টায়ারলেস মানে কি? বিরামহীন ভাবে কাজ করতে পারে। ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, অনেক সময় ধরে তারা কি করতে পারে? তারা কাজ করতে পারে। অনেকে তোমরা ম্যারাথন করতে পারো না, 6 ঘন্টা 8 ঘন্টা ক্লাস শোনো না, উদ্ভাসী ক্লাস হয়, ম্যারাথন ক্লাস 6 ঘন্টা 8 ঘন্টা ক্লাস হয়। তো ওরা কেমনে করে? হ্যাঁ, যে গত বছর 23 ব্যাচের যারা ছিল, হুম, ম্যারাথন অনেক অনেক সময় ধরে হইতো, 8 ঘন্টা 9 ঘন্টা, ওরা কিভাবে ক্লাস করে? অফলাইনে ক্লাস আর কি বলতেছি। আর আমাদের অনেকেই দেখা যাচ্ছে 2-3 ঘন্টা ক্লাস করতে পারে না, 1 ঘন্টা পরেই ব্রেক লাগবে। সমস্যা কোথায়, কোন জায়গায় সমস্যা? একজনের দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন অনেক ডিপ, আর অন্যজনের স্ক্যাটার্ড বিভিন্ন দিকে,
আরে এটা করা লাগবে, ওইটা করা লাগবে, ওইটা করা লাগবে, লাইক এরকম কিছু। ঠিক এটাই বলছে, দোজ হু প্র্যাকটিস মেডিটেশন ক্যান ওয়ার্ক টায়ারলেসলি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। তো যাদের কনসেন্ট্রেশন অনেক বেশি, স্ক্যাটার্ড অফ মাইন্ড, মনের বিক্ষিপ্ততা যার বেশি নাই, মনের বিক্ষিপ্ততা যার অনেক কম, তাহলে সে খুব ইজিলি মনকে সেন্টার্ড করতে পারে, ইজিলি কোনো কাজের মধ্যে কি করতে পারে, সে মনোনিবেশ করতে পারে। আর যার মন সবকিছুতে স্ক্যাটার্ড, একদম বিচ্ছিন্ন, ছড়ায় ছিটে আছে বিভিন্ন দিকে, সে পারবে না, আনতে আনতে সময় লাগে। এটা হচ্ছে মেন জায়গা আর কি। এটা বলে না, অনেকের মনোযোগ ধরে রাখতে পারে না, কম সময় লাগে, আবার অনেকের বেশি সময় লাগে পড়তে। দ্যাটস দ্য রিজন। কেন্দ্রীভূত করাটাই এখানে আসলে মেন। তাহলে মেডিটেশন হেল্পস ইমপ্রুভ। ইমপ্রুভ, এই হেল্পস কিন্তু একটা কি পজিটিভ ভার্ব। দেখো ইমপ্রুভ ভার্বের বেস ফর্ম দিচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন। মেডিটেশন আবার সাহায্য করে রক্ত সঞ্চালনের, রক্ত প্রবাহকে আর উন্নত করে। আচ্ছা, ইন দ্য ব্রেন, মস্তিষ্কে, অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি, এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও। ফাইনালি, সবশেষে, ফাইনালি কোন পার্টস অফ স্পিচ বলো? কমা দিচ্ছে দেখতে পাচ্ছ, ফাইনালি পুরো বাক্যটাকে মডিফাই করছে। হ্যাঁ, কানেক্টর কিন্তু এটা। হ্যাঁ, ফাইনালি। তাহলে ফাইনালি মেডিটেশন ইমপ্রুভস হোয়াট? ইমপ্রুভস হোয়াট? ইমপ্রুভকে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাও। তার মানে ক্রিয়েটিভিটি এই ভার্বের অবজেক্ট, তার মানে এটা একটা নাউন। সেলফ অ্যাওয়ারনেস এটা হচ্ছে আরেকটা নাউন, এন্ড যেহেতু আছে টলারেন্স আরেকটা নাউন। টলারেন্স কিন্তু একটা নাউন, মানেটা মনে রেখো। টলারেন্স যদি নাউন হয়, টলারেন্সের ভার্ব বলো। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডভার্ব। টলারেন্স হচ্ছে নাউন। তাড়াতাড়ি বলো অন্যগুলো কি হবে? TULERENCE, TULERENCE, টলারেন্স। ভেরি গুড। ভার্ব হচ্ছে টলারেট করা, নেভার টলারেট ইউ, TULERATE, টলারেট। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি হবে বলো? ভেরি গুড। দিস ইজ টলারেবল, TULERABLE, টলারেবল। আর টলারেবলি, BLY, সহনশীল। এটা হচ্ছে সহনশীলতা, সহনশীলতা, কোনো কিছু সহ্য করা, সহনশীল, সহনশীল ভাবে। ঠিক আছে? এরকম একটা শব্দ শুনছো, জিরো টলারেন্স। এটা থেকে বাক্য রচনা করতে দেখি। জিরো টলারেন্স, TULERANS, জিরো টলারেন্স। বাক্য রচনা করে দেখো এটা দিয়ে। মাঝে মাঝে এখন শব্দ বলবো, মাঝে মাঝে ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু কিছু দেখানোর ট্রাই করবো। জিরো টলারেন্স, একটু বাক্য রচনা করো। হ্যাঁ, টলারেন্ট একটা অ্যাডজেক্টিভ হয়। টলারেন্ট হয় সহ্যকর, বা টলারেবল, সহনশীল। জিরো টলারেন্স দিয়ে একটা বাক্য রচনা করো। যে বাক্য রচনা করবা, সেই বাক্যের মধ্যে কি থাকবে? এই এই দুটো শব্দ তো থাকবেই, আবার করাপশনও থাকবে, আবার PM থাকবে, প্রাইম মিনিস্টারও থাকবে। প্রাইম মিনিস্টার থাকবে, করাপশন থাকবে, এবং জিরো টলারেন্স থাকবে। এই তিনটা দিয়ে একটা বাক্য রচনা করবা দেখি। ব্রেনস্টর্মিং করো দেখি। এরকম একটা বাক্য বলবা যেখানে করাপশন থাকবে, প্রাইম মিনিস্টার, PM থাকবে, এবং জিরো টলারেন্স থাকবে। এরকম একটা, এই তিন শব্দ বসায় একটা বাক্য রচনা করো দেখি। এই তো, ভেরি গুড মাহাদি। PM, বাংলাদেশি PM হ্যাজ টেকেন জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন। তাহলে PM, তারপর PM said no tolerance against corruption। আমার কথা হচ্ছে জিরো 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 টলারেন্স বলতে হবে, নো না, জিরো। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমি অনেকেই তুমি বাক্য রচনা করতে পারছো। ওকে, তাহলে আজকে চলো কিছু বাক্য রচনা করতে দিব এরকম। এগুলোকে বলা থিমেটিক রাইটিং। 4টা শব্দ দিব, 4 শব্দ দিয়ে একটা বাক্য রচনা করবো দেখি। এক, তাহলে কি হবে? ফ্রি হ্যান্ড রাইটিং কিছু ইমপ্রুভ হবে। পেন, স্কাই, পেন, স্কাই, বাস, আর হচ্ছে হট। এই 4টা দিয়ে একটা বাক্য রচনা করবো দেখি, করো। আমি বাক্যগুলো পড়বো, লিখতে থাকো। দ্য প্রাইম মিনিস্টার ইজ ফলোইং জিরো টলারেন্স প্রিন্সিপাল এগেনস্ট করাপশন। অপূর্ব মহাজন, খুবই ভালো বাক্য হয়েছে।
ইনান বলছে দ্য পিএম ডিক্লেয়ার জিরো টলারেন্স অন করাপশন। হ্যাঁ, খুব ভালো বাক্য হয়েছে। আবিদ বাংলাদেশি পিএম হ্যাজ সেড জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন, এটাও ভালো হয়েছে। নওশিন বলছে পিএম উইল শো জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন, এটা হয়েছে। পিএম হ্যাজ জিরো টলারেন্স ফর করাপশন, হ্যাঁ মুনিবা এটাও হয়েছে। আর দ্য প্রাইম মিনিস্টার অর্ডার্ড ফর জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন, এটাও হয়েছে। তারপরে দ্য পিএম হ্যাজ জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন, এটাও হয়েছে। আর ছোয়া বলছে আই হ্যাভ জিরো টলারেন্স ইন দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট বলা লাগবে, ইন না বলে। বানাও পেন, স্কাই, বাস, আচ্ছা হট, এরকম একটা থিমেটিক বাক্য রচনা করতে হবে যেখানে 4টা শব্দই থাকবে। দেখা যাক কি করো। আদ্রিতা বলেছে হোয়াইল বিং অন এ বাস অন এ হট ডে আই টুক এ পেন অ্যান্ড ড্রিউ দ্য স্কাই, ভালো বাক্য বলছে। তারপরে নুসরাত বলছে আই বাই এ পেন and waiting for the bus. But suddenly I looked up at the sky. Wow, কেমন কেমন দিন হয়ে গেল। তারপরে the poet wrote a poem using pen about, না এটা কেমন হইলো, এটা এমনি বানালে হবে? তাহলে আমি যদি বলি পেন, স্কাই, বাস, হট আর দ্য 4 ওয়ার্ডস অফ ইংলিশ গ্রামার, এমনি বাক্য রচনা করলে হবে? আই ডোন্ট নো দ্য ওয়ার্ড মিনিং পেন, স্কাই, বাস, হট, এগুলো বাক্য রচনা করলে হবে? তারপরে টিচার সেড to make a sentence by pen, sky, bus, hot, by I cannot make it, এমনি বানাইলে হবে? তাহলে গরু আকাশে উড়ে, এটাও বাক্য হয়। তাহলে এগুলো যদি তোমরা যে বাক্যগুলো বানাইতেছো যদি বানাইতে পারো এগুলো। রোজা বলছে I was going to Gajipur by bus in a hot weather while looking at the sky and wrote a letter with a pen. Wow, সবকিছু কম্বিনেশন ভালোই করছে। The sky was good and the weather was hot and I was in bus and wrote a poem by pen. আচ্ছা, Mahdi বলছে with a pen on my hand I was looking at the sky and was waiting for the bus in a hot day. Wow. তারপরে দেখি the hot sun made me drop my pen while I looked up at the big bus in the sky. Big bus, আচ্ছা। ইনান বলছে the airbus is flying at the sky in a hot day when I was buying a pen. কলম কেনার সময় এয়ারবাস আকাশের মধ্যে উঠতেছিল গরমের দিনে। Wow. তারপরে বলছে নওশিন বলছে in a hot summer day the sky looked good from the bus that I forgot to hand her over the pen. Wow, কি বলছে? তো সারা বলেছে স্ট্যান্ডিং এট দ্য বাস স্ট্যান্ড অন এ সানি ডে দ্য পয়েট টুক এ পেন। কই কি হলো, শব্দ কই বানাইলাম? ঠিক আছে, 2 নাম্বার অ্যাংজাইটি, রিলিজ, এক্সিলেন্ট, রোজ। ধরো এটা গোলাপ, অ্যাংজাইটি, রিলিজ, এক্সিলেন্ট আর হচ্ছে রোজ। তাড়াতাড়ি বানাবা। শোভা বলেছে it was a hot summer day and I was waiting for a bus to go to college while I had my favorite pen with color, which color was just like the blue sky. আচ্ছা, ভালোই বানাইছো। নাদিয়া বলছে the sky is filled with hot wind so I cannot pen the bus. আচ্ছা। রিক বলেছে while riding the bus on a hot day I took my sky colored pen from my backpack. আচ্ছা, ঠিক আছে। সামি বলেছে if I have a pen I will go there by bus seeing hot weather in the sky. অদ্রিতা বলেছে এটা দিয়ে বাক্য রচনা করছে দেখতে পাচ্ছি মেডিটেশন ক্যান রিলিজ অ্যাংজাইটি অ্যান্ড মেক ইউ এক্সিলেন্ট লাইক এ ফ্রেশ রোজ। খুব ভালো বাক্য রচনা করছে একজন, কে? আদ্রিতা। সিফাত বলেছে রোজ লুকস সো এক্সিলেন্ট অ্যান্ড ইটস বিউটি রিলিজেস অ্যাংজাইটি। সিফাত ভালোই বানাইছে। তারপরে দেখছো এক একজন এক এক ভাবে করতেছে। এইসব থিঙ্কিং অ্যাবিলিটি আস্তে আস্তে বাড়াও, তাহলে কি হবে? ধরো তুমি কোনো কিছু একদম আনকমন একটা কোনো কিছু লিখতে আসছে, আনকমন কোনো কিছু যদি লিখতে আসে শব্দগুলো কিছু মাথায় ইয়ে করবা, ক্যাচ করে ট্রাই করবা। আনকমন যদি কখনো কিছু আসে তো সেগুলো দিয়ে এরকম স্কেচ করে ট্রাই করবা বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এটা দিয়ে আস্তে আস্তে কি হয়, স্পিড কিন্তু বাড়বে আস্তে আস্তে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ধরন, স্পিড আস্তে আস্তে এগুলো দিয়ে বাড়বে। তারপরে মনিকা বলছে স্মেল অফ রোজ রিলিজেস হবে। মনিকা রিলিজেস অ্যাংজাইটি অ্যান্ড আই ফিল এক্সিলেন্ট। আচ্ছা, মুনিবা বলছে আই ডোন্ট লাইক স্কাই ডাইভিং ইন এ হট ডে দ্যাটস হোয়াই
আই এম ওয়েটিং ফর এ বাস টু বট কেমনে হইলো টু বাই সাম নেসেসারি পেন্স। টেন্স টেন্স ঠিক করা লাগবে তো। নসীন বলছে when anxiety strikes I buy a rose to release it and it feels excellent. ইটের অ্যান্টিসিডেন্ট গুলো অনেকগুলো নাই। তারপর হি বট মি এ রোজ দ্যাট রিলিজড মাই এংজাইটি এক্সিলেন্টলি। চেঞ্জ করলে হবে না নুহা, ফরম্যাট ঠিক রাখা লাগবে, পার্সন স্পিড চেঞ্জ করা যাবে না। হি বট এ রেড রোজ হুইচ হ্যাজ রিলিজড মাই এংজাইটি এক্সিলেন্টলি, চেঞ্জ করা যাবে না, পার্সন স্পিড চেঞ্জ করা যাবে না, যেরকম আছে ওরকমই রাখতে হবে। রোজ ইজ এন এক্সিলেন্ট নেচার গিফট দ্যাট রিলিজেস এংজাইটি, চেষ্টা করবা কোনো ফরম্যাট চেঞ্জ করা যাবে না। ওকে, নাম্বার 3, 3 নাম্বার ভালোই লিখছো দেখতে পাচ্ছি। নাম্বার 3, পেইমেন্ট। পেইমেন্ট, তারপর হচ্ছে ক্যামেল। এবার দেখা যাক কি করো। পেইমেন্ট, ক্যামেল, তারপর হচ্ছে লাইট। পেইমেন্ট, ক্যামেল, লাইট, আর হচ্ছে কি বলা যায়, রেল। রেল, লাইট, ক্যামেল, পেইমেন্ট। আজমুন নাহার, ইট, এই যে বাক্য ভুল লেখছো, ইট ওয়াজ এক্সিলেন্ট হবে নাকি এন হবে? It was an excellent day when I bought a rose and released my anxiety. The smell of rose is excellent, which releases our anxiety. হ্যাঁ, ভালো দিছো নাদিয়া। পৃথা বলেছে the presence of my mother releases my anxiety and she is like a beautiful rose. খুবই ভালো বাক্য হয়েছে পৃথা। ঐতিহ্য বলেছে রোজ ইজ এক্সিলেন্ট ফর রিলিজিং এংজাইটি। অ্যাটলিস্ট চেঞ্জ করবে না, পেমেন্ট কোনো চেঞ্জ করবে না, ক্যামেল কোনো চেঞ্জ করবে না, লাইট এবং রেল কোনো চেঞ্জ করবে না। দেখা যাক, তাড়াতাড়ি করবা। হুম, দেখছো লিঙ্ক করাটা কত ঝামেলা হইতেছে। এইভাবে নতুন নতুন আননেসেসারিলি এরকম 4টা শব্দ দিয়ে কি করবা, কোনো কিছু বানানো ট্রাই করবা। প্রথম প্রথম হয়তো একটু সময় লাগবে। নুসরাত বলেছে আই হ্যাভ এ পেমেন্ট বাট সাডেনলি দ্য গাই ইন দ্য স্টেশন অ্যাক্টস লাইক ক্যামেল। রেল কই তাহলে? রেল কই লিখছো? রেল তো লেখো নাই। লাইট কই? লাইটও তো দাও নাই। I have a payment, but suddenly the guy in the station acts like a camel. উটের মতো করছে। Wow. You can make the payment of the camel under the light of the rail station. মানে কি? ক্যামেলের পেমেন্ট করবে রেল স্টেশনের লাইটের আলোতে? Wow. What a sentence. There is no light in camel. উটের মধ্যে কোনো আলো নাই, but there is light in rail. So it has payment system. এটা কি হলো? কি বাক্য বানাইতেছো এটা সিফাত? পেমেন্ট সিস্টেমের সাথে ক্যামেল, লাইট, রেল, কি বাক্য বানাইতেছো? আচ্ছা, আবির বলছে দ্য ক্যামেল ক্যারিড দ্য পেমেন্ট থ্রু দ্য লাইট অফ দ্য রেন। মানে কি? রেইনকোট থেকে? কি বাক্য ওইগুলা? ক্রিয়েটিভিটি কি হচ্ছে? স্ফুরণ ঘটতেছে, স্ফুরণ, ক্রিয়েটিভিটির স্ফুরণ ঘটতেছে এখানে। দ্য ক্যামেল, দ্য ক্যামেল দা ওয়াজ বিগ। কি লিখছে মাহিদি? আই বট এ লাইট টয় ক্যামেল বাট ফরগট টু গিভ দ্য পেমেন্ট as I was running late for the rail. আচ্ছা, I smuggle camels by rail for light payment. না না, যে বাক্য দিতেছো রিডার পইরা একদম অজ্ঞান হয়ে যাবে। জ্ঞানের ছটায় সজ্ঞানী অজ্ঞান হয়ে যাবে যে বাক্য দিতেছো একদম। এই গরমে জ্ঞানের ছটায় সজ্ঞানে অজ্ঞান হয়ে যাবে যে বাক্য দিতেছো। এত বিকাশিত হচ্ছে রাইটিং লেভেল। কলমের কালি শেষ হয়ে যাবে আস্তে আস্তে। কি সেন্টেন্স লিখতেছে? তোমার সেন্টেন্স লিখা তুমি নিজে অন্য তোমার সেন্টেন্স দেখে পরে হাসবে। তো যাই হোক, এগুলোকে কি বলা হয় ইংলিশ গ্রামারে, মানে ইংলিশ রাইটিং, এগুলোকে বলা হয় থিমেটিক রাইটিং। THEMATIC, থিমেটিক রাইটিং বলে এটাকে। তো হোয়াট ইজ থিমেটিক রাইটিং? থিমেটিক রাইটিং হচ্ছে এরকম শব্দ দিয়ে দিবে, ইউনিভার্সিটি লেভেলে আরো কঠিন আসে। ধরো এরকম 1 2 3 4 5, 5টার মধ্যে 4টা করে শব্দ দিবে, 4 5 20টা। তো 20টা দিয়ে করে এরকম 5টা বাক্য রচনা করো, এবং বাক্য রচনাগুলো এরকম ভাবে করতে হবে এই 5টা বাক্য দিয়ে একটা প্যারাগ্রাফ হবে, এবং সেই প্যারাগ্রাফে ক্যাপশন দিবা, শিরোনাম দিবা। বুঝছো নাকি? এটা কি সহজ না কঠিন বলো? 4 নাম্বার এবং 5 নাম্বার, তারাও 4টা 4টা দিবে,
টোটাল 20টা শব্দ দিয়ে এটা একটা লাইন বানাবা, এটা একটা লাইন বানাবা, এটা একটা লাইন বানাবা, এটা একটা লাইন, 5টা লাইন বানাবা, এবং 5টা লাইন দিয়ে এরকম একটা কনক্রিট একটা প্যারাগ্রাফ হবে, এবং সেই প্যারাগ্রাফের নাম দেওয়া লাগবে। কারণ আন্দাজে মানে যে বাক্য রচনা করলে হবে না, পুরো থিমটা চিন্তা করে ফেলতে হবে। কি মনে হয় বলো? এগুলাই যারা পরীক্ষা দিবা ইউনিভার্সিটিতে, বাংলাদেশ এটা ইন্ট্রোডিউস করা উচিত। তখন টের পাওয়া যেত স্টুডেন্ট কেমন ক্রিয়েটিভ করে আসছে, ক্রিয়েটিভিটি কেমন ইয়ে করতে পারে, তাই না? তখন টের পাওয়া যাবে থিমেটিক রাইটিং। এটা ইন্টারন্যাশনাল অনেক ট্র্যাকে আছে, এটা জিএডি নাম শুনেছো, হয়তো বা জিমেট নাম শুনেছো, এসএটি, সব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইয়েগুলোর মধ্যে এগুলো আছে। তার মানে তোমার এখন শুধু বাক্য রচনা করলেই হবে না, পুরো থিমটা মাথায় নেওয়া লাগবে, এবং একটা ওয়ার্ডের সাথে একটা লিঙ্ক করতে হবে। উল্টা পাল্টা কোনো বাক্য রচনা করা যাবে না। এই যে রেল লাইন বা লাইটেড এর কথা বলছো, তারা এরকম কোনো একটা প্যারাগ্রাফ যদি দাও, তাহলে অবশ্যই ওই ব্যবহারগুলো ঠিকঠাক করে করতে হবে। সবগুলো একই সূত্রে আনা, পুরো থিমটা মাথায় আনা, এবং তারপরে এটার ক্যাপশন দেওয়া খুব সহজ না, কিন্তু অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। ঠিক আছে? অনেকে বলতেছেন এটা নাকি হার্ড। এটা চালু করা উচিত ছিল। এই আর কত বলো, প্যারাগ্রাফ, এই কম্পোজিশন, এগুলো লেখা কি হয় পর আমরা ঠিকঠাক করে, ধরো উপরের ক্লাসগুলোতে আমরা ঠিকঠাক করে কোনো কিছু সাবমিট করতে পারি না, নিজের মতো করে কোনো কিছু লিখতে পারি না, সমস্যা সৃষ্টি হয়। এগুলো মানে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি নষ্ট করে ফেলে এই গতানুগতিক যেগুলো মুখস্থ করতাম। যাই হোক, এখানে জিম টিম এগুলো আছে, জিমনেশিয়াম, বাংলা অর্থ দেওয়া আছে, কিছু সব দেখলাম আমরা। চলো, মেডিটেশন মোস্টলি ব্রিংস অ্যাবাউট ড্যাশ ফিটনেস, তাড়াতাড়ি বলবা। অ্যান্সার দাও। মেডিটেশন মোস্টলি ব্রিংস অ্যাবাউট, একটা এ নাম্বার হবে সাইকোলজিক্যাল ফিটনেস, মনস্তাত্ত্বিক, মানবিক যেটা বলি আমরা এটা, হ্যাঁ। তারপরে হোয়াট ডাজ ডিসোলিউশন অফ থটস ইমপ্লাই, ডিসোলিউশন অফ থটস দিয়ে কি বুঝাইছে এখানে? কোনটা? রিচনেস অফ থটস, চিন্তার সমৃদ্ধতা, কনসেন্ট্রেশন অফ থটস, সাসপেনশন মানে সাসপেনশন দুলতেছে এরকম কিছু একটা, সাসপেনশন অফ থটস, নাকি ডিসইন্টিগ্রেশন অফ থটস? ডিসোলিউশন অফ থটস কি? চিন্তার মিশেল, চিন্তার মিশেল, চিন্তার মিশেল তো কনসেন্ট্রেশন, চিন্তার মিশেল না, ডিসইন্টিগ্রেশন হবে এটা। ইন্টিগ্রেট মানে একত্র করা ফেলা, আর ডিসইন্টিগ্রেশন মানে ছড়ায় ছিটায় মিশিয়ে ফেলা। ডিসইন্টিগ্রেশন অফ থটস, ডিসোলিউশন অফ থটস। মেডিটেশন ইমপ্রুভস এভরিথিং বাট, সবকিছুই উন্নত করে। এই বাট কোন পার্টস স্পিচ দেখি তো, কে পারে? এই বাট এখানে কোন পার্টস স্পিচ, চ্যাট বক্সে জানাও দেখি। মেডিটেশন ইমপ্রুভস এভরিথিং বাট, এই বাট কোন পার্টস স্পিচ? ভেরি গুড। এই বাট মানে হচ্ছে উইদাউট, মানে ছাড়া। তাহলে মেডিটেশন সব প্রত্যেকটা জিনিসকে ইমপ্রুভ করে, কি ছাড়া, কোনটা ছাড়া? ইমাজিনেশন, ইন্টারাকশনস, কনসেন্ট্রেশন, নাকি ইমোশনস, কোনটা ছাড়া? কনসেন্ট্রেশন ইমোশনস তো প্যাসেজেই ছিল, ইমাজিনেশন তো বাড়ায়, ইন্টারাকশন মানে কি? ইন্টারাকশন তো কোনো কিছু নাই আসলে। মেডিটেশনের সাথে ইন্টারাকশনের, মানে ইন্টারাকশন করা, ইন্টারাক্ট করা, মিথস্ক্রিয়া, আর একটা একজনের সাথে কি বলা, এটা নাই তো। ইন্টারাকশনের কোনো কিছুই নেই এখানে, আন্তঃক্রিয়া যেটা বলি আমরা, এটা কোনো নাই তো এটা আসলে। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট মেডিটেশন, নিচের কোনটার মেডিটেশন সম্পর্কে সত্যি না? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বাট একটা প্রিপোজিশন হবে এখানে, ছাড়া। নিচের কোনটা, হুইচ অফ দ্য ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট মেডিটেশন, মেডিটেশন সম্পর্কে সত্যি না কোনটা? ইট ইজ অ্যান এজ ওল্ড প্র্যাকটিস, ইট ওয়াজ প্রেসক্রাইবড ইন স্ক্রিপচার, স্ক্রিপচার মানে কোনো গ্রন্থে বর্ণনা করা আছে। 2 নাম্বার, ইট রেকটিফাইস কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইট ডেটারেটস অ্যাওয়ারনেস, ডেটারেটস মানে সরাই ফেলায়, কমায় ফেলায়, অ্যাওয়ারনেস কোনটা? কার্ডিওভাস্কুলার বুঝতেই পারছো, কার্ডিওলজি বলি না, হার্ট রিলেটেড সিস্টেম, কোনটা? দিস ইজ নাম্বার 4, ডেটারেটস অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা কমায় ফেলায়, এরকম কিছু রিডিউস করে ফেলায়। নট ট্রু আর কি এটা, হ্যাঁ। কমায় না, মানে ডেটারেটস মানে খারাপ করে আর কি, খারাপ করে অ্যাওয়ারনেসকে, এটা তো এখন ট্রু না। আর বাকি সবগুলো কোনো না কোনো ব্যাপারে ট্রু আছে। প্রেসক্রাইবড ইন প্রিসক্রিপচার্স মানে ধর্মীয় শাস্ত্র বা কোনো কোনো লিপিবদ্ধ আছে,
এটা ইউজুয়াল প্র্যাকটিস, এগুলো সব উল্লেখ করা আছে এটা ছাড়া। তারপরে দেখি হাউ ডাস মেডিটেশন লিড এ পারসন টু ইনফিনিটি, কিভাবে মেডিটেশন একটা লোককে ইনফিনিটির দিকে ধাবিত করে। থ্রু দ্য রিলম, রিলম মানে কি হচ্ছে রাজ্য বলতে পারো, অফ দ্য সাবকনসিয়াসনেস, থ্রু দ্য রিলম অফ দ্য কনসিয়াসনেস, থ্রু দ্য রিলম অফ আনকনসিয়াসনেস, নাকি থ্রু দ্য রিলম অফ মেন্টালিটি, কোনটা? ভেরি গুড, দিস ইজ নাম্বার 2। থ্রু দ্য রিলম অফ দ্য কনসিয়াসনেস এর মাধ্যমে একটা মানুষকে কি ইনফিনিটির দিকে ধাবিত করে। ইন ব্লাড সার্কুলেশন, দ্য ওয়ার্ড ব্লাড, দেখি কে পারে এটা, বোর্ড পরীক্ষার প্রশ্ন, ভালো প্রশ্ন দিছে এটা। বহুত পড়াইছে এইসব, অনেক দিন এগুলো পড়াইছে, অনেক দিন এগুলো পড়াইছে। ইন ব্লাড সার্কুলেশন, দ্য ওয়ার্ড ব্লাড কি হবে বলো? ব্লাড তো একটা নাউনই হয়, সার্কুলেশন এটাও একটা নাউন, দুই নাউন একসাথে হলে প্রথম নাউনটাকে আমরা কি বলি? নাউন অ্যাডজেক্টিভ। পড়াইছি না বলো? ভেরি গুড। মেডিটেশন ক্যান বি মাস্টার্ড, মাস্টার্ড মানে কি করা যায়? মাস্টার, মাস্টার করা যায় বা মাস্টার হওয়া যায় ভেরি স্লোলি, বাই ডিগ্রিজ, র্যাশলি, নাকি ইন এ ভেরি ডিপ ম্যানার, গভীরভাবে। ডিপলি ছিল একদম প্রথমে। মেডিটেশন ওয়াজ এক্সপ্লোরড ফার্স্ট বাই, কার দ্বারা এক্সপ্লোর হয়েছিল? সাইন্টিফিক রিসার্চ, সেন্ট পিপল, স্যাক্রিলিজিয়াস সেকশন, তারপর হচ্ছে ফিলোসোফার ভোল্টায়ার। কাকে দিয়ে? তাহলে ভোল্টায়ার একজন ফিলোসোফার দেখা যাচ্ছে, দার্শনিক। ঠিক আছে। তারপরে রেগুলার প্র্যাকটিস অফ মেডিটেশন ফর কার্ডিয়াক ডিজিজ ইজ অব্লিগেটরি, কমপ্লিমেন্টারি, নাকি ইসেনশিয়াল, নাকি ম্যান্ডেটরি? কার্ডিয়াক ডিজিজের জন্য মেডিটেশন অবশ্যই এটা ইসেনশিয়াল, অত্যাবশ্যকীয়, 2 নম্বরই হবে। হাউ ডাজ এ পার্সন মেডিটেট, কিভাবে একটা পার্সন মেডিটেট করে? বাই কনসেন্ট্রেটিং অন এ সিঙ্গেল অবজেক্ট, সরাসরি দেওয়া ছিল। স্ক্যাটারিং হিজ মাইন্ড অর আর মাইন্ড, তারপর বাই ওয়ানলি ক্লোজিং হিজ অর হার আইস, নাকি 2 নম্বর এবং 3 নম্বর? এটা অবশ্যই 1 নম্বরটি হবে, বাই কনসেন্ট্রেটিং অন এ সিঙ্গেল অবজেক্ট। আচ্ছা, তাহলে চলো একটা ব্রেকে যাই, ব্রেকের পরে না হয় আমরা বাকিটা এখানে কন্টিনিউ করব। 5 মিনিট একটা ব্রেক থাকবে, 9:32 বাজে, আর 5 মিনিট পরে আমরা শুরু করবো বাকিটা। আজকে 14 নাম্বার আর 3টা ক্লাস মনে হয় মোটামুটি আছে, 14 পরে 15, 16, 17 আর 3টা, তারপরে কোর্সটা মোটামুটি শেষ হয়ে যাবে। কোন উন্নতি হয়েছে কি এই কোর্সের ক্লাস করে? নাকি অ্যাজ ইট ইজ, আগে যেরকম ছিল এরকমই আছে, কোনো কিছু হয় নাই? মেকিং সেন্টেন্স আবার দিব অন্য ক্লাসে, ঠিক আছে দিব।
ওকে, তাহলে চলো আমরা শুরু করি। কিছু প্রশ্ন দিয়েছিলাম আমি। সাচ সাচ শব্দটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। আচ্ছা, তারপর তো ইম্পসিবল, ইম্পসিবল তো একটা অ্যাডজেক্টিভ, এটা খুব সহজ। ইম্পসিবল শব্দটা খুব একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইম্পসিবল ডেফিনেট একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে পসিবিলিটি কি হবে? চ্যাট বক্সে জানাতো পসিবিলিটি। ইয়েস, পসিবিলিটি হবে, টি আই আছে তো শেষে, তো তার মানে অবশ্যই একটা নাউন হবে পসিবিলিটি। ওকে, তাহলে চলো বাকি যেটুকু আছে এটুকু আমরা শেষ করি। পেপার টুতে কি কি আছে? পেপার টুতে তোমার প্রিপজিশন নিয়ে কথাবার্তা আছে, সেটা দেখবো আমরা এখন। ওকে, লেটস মুভ। একটা প্যাসেজ পড়লাম, এই প্যাসেজটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। পেপার টুতে আজকে আমরা যাবো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, আই মিন প্রিপজিশন। পরীক্ষা কিন্তু আসবে, অনেকগুলো প্র্যাকটিস করব। চলো, এই শূন্যস্থানে তোমার 10টা শূন্যস্থান থাকবে। এই প্রিপজিশনগুলো মুখস্থ করা লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হ্যাঁ, একটা নাম মুখস্থ করে ফেলাবা। এখানে কি বলছে, তোমরা ইউজ অফ প্রিপজিশন বেসড অন মিনিং, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দুটোই হতে পারে। তো চলো দেখতে চাই আমরা। এখানে 2023-এ কি কি আসছে একটু লিস্ট দেওয়া এখানে দেখো। তোমার সাল অনুযায়ী সবগুলো একসাথে দেওয়া। একাস্টমড পরে টু হয়, সাল অনুযায়ী দেওয়াটা ভালো হয় আশা করি তোমার জন্য। অ্যাকাস্টম টু হচ্ছে অভ্যস্ত হওয়া, এডিক্টেড টু সেটা হচ্ছে আসক্ত, এভার্স টু সেটা হচ্ছে বিমুখ, ক্লিং টু ধরে রাখা বা লেগে থাকে, সব মুখস্থ করে ফেলবা। ইউজ টু অভ্যস্ত হয়ে যাওয়া, ডাউটফুল বা ডাউট অ্যাবাউট বা ডাউট অফ সন্দিহান, কনসাস অফ বোস্টফুল অফ, অ্যাটেন্ড টু বিলং টু, পিটি অন রিলিফ অফ, এগুলো সবগুলো 23-এ আসছে, বিভিন্ন বোর্ডে 23-এ আসা সব প্রিপজিশনগুলো একসাথে। তারপর ক্যারি আউট, ফ্রি ফ্রম, রিলাই অন, কার্স ফর, হিন্ড্রেন্স টু, অ্যাবাইড বাই মেনে চলা, স্ট্যান্ড এগেইনস্ট বিরোধিতা করা, ইনডালজ ইন মগ্ন থাকা, অ্যাওয়ার অফ বা অ্যাওয়ার অ্যাবাউট সচেতন বা সচেতন হওয়া, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, ডিভয়েড অফ হচ্ছে বর্জিত, স্টিক টু মানে হচ্ছে লেগে থাকা। এগুলো মেমোরাইজ করে ফেলবা। জাস্ট 23-এর গুলো সবগুলো একসাথে দেওয়া এখানে। তারপরে দেখি আমি 22-এর গুলো সব একসাথে দেওয়া। ইউজফুল টু, সাফার ফ্রম, অ্যাবাইড বাই, অকার ইন, প্রপোর্শন টু, ব্রিং অ্যাবাউট, এটা ইম্পর্টেন্ট, ব্রিং অ্যাবাউট অনেক জায়গায় এটা পরীক্ষায় আসে। ডিপেন্ডেন্ট অন, রিলাই অন, শেয়ার উইথ, গ্লিমস অফ আভাস, কোনো কিছু আভাস পাওয়া, এক পলক যেটা বলি। ইফেক্ট অন প্রভাব, কাম ফ্রম আসা, বেসড অন ভিত্তিতে, বেসড অনটা প্রায় দেখা যায় বেসড অন। তারপর প্লে ইন পালন করা, হ্যাঙ্কার আফটার, এটা ছোটবেলা থেকে পড়তেছো। মেরি অফ বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে দেওয়া যেটা বলি মেরি অফ উ ডাবল এফ। পার্টেইন টু সংশ্লিষ্ট, রিলেটেড টু সম্পর্কযুক্ত, কনফাইন্ডের পর ইন হয়, এটা মনে রাখবো। 22-এর এগুলা। তারপরে 19-এ চলে গেছে 22-এর পরে, কারণ তার আগে ওই 2 বছর এগুলো আসে নাই, করোনার সময় তো বন্ধ ছিল ইংলিশ। নোনের পরে টু হয়, সাফারের পরে ফ্রম হয়, ডেপ্রাইভ অফ, লং ফর, এটা আসে পরীক্ষায় অনেক জায়গায়। তারপরে হচ্ছে স্যাটিসফাইডের পরে উইথ হয়। তারপর ডিপেন্ড অন, প্রিপেয়ার ফর, ব্রাস্ট ইনটু টিয়ার্স, এটা অনেক জায়গায় আসে, কান্নায় ভেঙে পড়া। ব্রাস্ট আউট হচ্ছে, এটা মনে রাখো, ব্রাস্ট ইনটু হচ্ছে কান্নায় ভেঙে পড়া, আর ব্রাস্ট আউট হচ্ছে খুশিতে আত্মহারা, যেটা মনে রাখো। একটা হচ্ছে ইনটু, একটা হচ্ছে আউট, ইম্পর্টেন্ট এটা। তারপর ফিল উইথ পূর্ণ হওয়া, ডাই ইন, ডাইয়ের অনেকগুলো আছে, ডাই ইন এখানে শান্তিতে মরে যাওয়া। ফর্ম অফ গঠিত হওয়া, গঠন। লুক এট মানে তার তাকানো। ওন্ডার অ্যাট, পয়েন্ট টু, মেকার অফ মানে স্রষ্টা। অ্যাওয়ে ফ্রম, বোর্ডের সবগুলোই পড়লেই যে হবে তা বলা যাচ্ছে না, কারণ এগুলো যে কমন আসবে, নট নেসেসারিলি। কমন পড়ার চিন্তা আসলে টাফ, রিসেন্টলি কমন পড়ে না দেখা যাচ্ছে, আনকমন গুলোই দেখা যাচ্ছে ঘুরে ফিরে দেয়। আর কমন পড়লে তোমার সুবিধা, তোমার লাক বাই চান্স। অ্যাওয়ে ফ্রম, অ্যাপ্রিসিয়েশন অফ, অ্যাপ্রিসিয়েশন পর অফ হয়। ইনহেরেন্ট ইন, এই দুটো ইম্পর্টেন্ট এখানে। তারপর আবার দেখতে পাচ্ছি অ্যাটাচ টু, লেগে থাকা। নোটেড ফর, কোনো কিছুর জন্য উল্লেখযোগ্য বা বিখ্যাত, যেমন পাবনা ইজ নোটেড ফর চমচম, কাঁচাগোল্লা, এরকম কিছু বলি। ডিফারেন্ট ফ্রম, কোনো কিছুর জন্য ভিন্নতা। সিঙ্ক ইনটু, কোনো কিছুতে হারিয়ে যাওয়া বা ডুবে যাওয়া। অর্থি অফ, যোগ্য। আনএওয়ার অফ, লুক ডাউন আপন,
নেভার লুক ডাউন আপন দ্য পুয়ার, ঘৃণা করা ইম্পর্টেন্ট এটা। লুক ইনটু মানে তদন্ত করা, এটাও ইম্পর্টেন্ট। অপোজ টু হচ্ছে বিপরীত দিকে, আর লিসেন টু হচ্ছে শোনা। 18তে দেখতে পাচ্ছি আবার এখানে আইডিয়া অফ টিমিং উইথ, পূর্ণ থাকা, এগুলো বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো। অ্যাসোসিয়েটেড উইথ, কমিউনিকেশন উইথ, প্রিজুডাল টু বা এগেনস্ট, কোনো কিছু বিষয়ে কুসংস্কার পূর্ণ ধারণা। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিগত বছরে সবগুলো একসাথে 17তে দিছে, 17 গুলো দিছে, আবার এখানে দেখতে পাচ্ছি 16 দিছে, বোর্ডগুলো আগে পড়ে নিবা। তো চলো এবার 23-এরটা আমরা একটু সলভ করতে যাই। ইম্পসিবল একটা অ্যাডজেক্টিভ, 23 গুলো সলভ করবা, এবিসিডি দিয়ে অ্যান্সার করতে থাকবা, শুধু লিখলে হবে না, এবিসিডি দিয়ে লিখবা। প্রথমত, এ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। তাহলে বাংলা অর্থ যদি বলি অভ্যস্ত হওয়া, তাহলে অ্যাকাস্টম অপশন এর মধ্যে কি হবে? অপশন দিয়ে দিয়ে লেখো, এ নাম্বার এটা, বি নাম্বার এটা, এভাবে লেখো। তারপরে হি ইজ নট অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত হওয়া, এরকম কিছু একটা, ড্যাশ এনি ব্যাড থিং, বি নাম্বার। তারপরে হি ইজ নট এভার্স, এভার্স মানে হচ্ছে অনীহা, ড্যাশ এনি হার্ড ওয়ার্ক। তারপরে হি ক্লিংস, লেগে থাকা, ড্যাশ হিজ ডিটারমিনেশন। সব ছিল আজকে একটু আগে। তারপরে দেখি, সিন্স হি ইজ ইউজড, আবার শূন্যস্থান দেওয়া আছে, হার্ড ওয়ার্ক, হি ইজ নট ডাউটফুল, ড্যাশ হিজ সাকসেস। একটু আগে পড়াইছি বা পড়ে আসছে একটু আগে। তারপরে হি ইজ ভেরি মাচ কনসিয়াস, কনসিয়াস মানে সচেতন, জিতে আবার শূন্যস্থান দেওয়া আছে, হিজ ডিউটিস। তারপরে হি ইজ নট বোস্টফুল, হি ইজ নট বোস্টফুল, বোস্টফুল মানে হচ্ছে গর্বিত, হিজ ট্যালেন্টস। আচ্ছা, তারপর হি বিহেভস ওয়েল, এটা সহজ, আই নাম্বার তো বুঝতে পারার কথা। হি বিহেভস ওয়েল, এই ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, হি বিহেভস ওয়েল, ওকে, উইথ অল না। তারপর হি অ্যাটেন্ডস ড্যাশ, হি অ্যাটেন্ডস ড্যাশ হি স্টাডিজ। আগে পড়লাম তো, 23-এর চার্ট পড়লাম না, চার্টের মধ্যে সব ছিল তো। পারবো এটা? ঢাকা বোর্ডে 23 পারবো কিনা বলো সবাই, চ্যাট বক্সে জানো, ইয়েস, নো। সব ছিল, একটু আগে দেখলাম তো, সব দেখে আসছি, সব পড়ে আসছো না? এই যে এটা, এটা কি, এই 23-এ একটু আগে তুমি তো বললা, একটু আগেই তো বললা, এই যেটা অ্যাকাস্টমড এর পরে টু হয়, অ্যাডিক্টেড এর পরে টু হয়, এভার্স আবার টু, ক্লিং এর পর আবার টু, হিউজ এর পর আবার টু, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে টু দেখা যাচ্ছে। ডাউটফুল অফ বা অ্যাবাউট, কনসিয়াস অফ, বোস্টফুল অফ, অ্যাটেন্ড টু ছিল। ওকে, পারবো। তাহলে চলো প্র্যাকটিস করি। আমি লিখবো না, আমি যেহেতু আমরা একটু আগে পড়ে আসছি সবগুলা, এখন জাস্ট খালি প্র্যাকটিস করতে চাই। তাহলে ঢাকা বোর্ড 23-এরটা আমরা প্র্যাকটিস করে ফেলছি। এবার আসো রাজশাহী বোর্ড 23-এর মধ্যে। বাট এট লাস্ট, কিন্তু সবশেষে, গড, সৃষ্টিকর্তা, টুক পিটি, সমবেদনা প্রকাশ করা, ড্যাশ হিম, এ নাম্বার। একটু আগে পড়ছি কিন্তু, এগুলো একটু আগে পড়লাম। পিটির পরে কি হয়? তারপরে ওয়ান ডে দ্য সেইলর ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং। টুক পিটি আপন নাকি অন? হ্যাঁ, টুক পিটি অন ছিল এটা। বাট এট লাস্ট গড টুক পিটি অন হিম, তার উপর। ওয়ান ডে দ্য সেইলর ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং ড্যাশ দ্য শিপ। ওকে, তারপরে দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল and he was filled dash such a strange wonder that he felt a great love with them হবে ডি নাম্বারে, and bless them dash his heart, এবং তার হৃদয় দিয়ে কি করছিল, আশীর্বাদ করেছিল, এরকম কিছু একটা। ফিল্ড উইথ, লাভ উইথ, অ্যান্ড ব্লেস দেম উইথ, এই সবগুলো এখানে উইথ হচ্ছে এখানে। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, দ্য ডেড অ্যালবাট্রাস, পাখির নাম বলছে, ফেল, এফ নাম্বার কি হবে? ফেল, এফ নাম্বার ফ্রম হবে, ভেরি গুড, ফেল ফ্রম, পড়ে যাওয়া,
ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল, ফল FALL ফল, পাস্ট টেন্স হচ্ছে FELL ফেল, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফলেন। তাহলে অ্যাট ওয়ান্স দ্য ডেড অ্যালবাট্রস ফেল ফ্রম হিজ নেক ইনটু দ্য সি, ফেল ফ্রম হিজ নেক ইনটু দ্য সি, এরকম কিছু একটা হয়। ইনটু দ্য ডিপ সি, ডিপ স্লিপ, আচ্ছা, ইনটু দ্য সি। তারপর এ জেন্টল ব্রিজ, মৃদুমন্দ বাতাস, ঝিরিঝিরি বাতাস, বিগেন টু ব্লো ফ্রম দ্য সাউথ, অ্যান্ড দ্য ওল্ড ম্যান ফেল ইনটু আ ডিপ স্লিপ। When he woke up, it was raining, and he felt fresh again. দাস, এইভাবে এখানে দাস কোন পার্সেস চ্যাট বক্সে একটু জানাতো দেখি। দাসের একটা কমা দিছে, এই দাস শব্দের পরিবর্তে আমি আর কি দিতে পারতাম এখানে? ধর দাসের মধ্যে একটা শূন্যস্থান আসলো, দাসের পরিবর্তে আমি যদি কানেক্ট হিসেবে চিন্তা করতাম আর কি দিতে পারতাম বলো? দাস দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড ফ্রম, নাকি অফ? রিলিভড অফ হবে এটা, হিজ সাফারিংস। এটা অ্যাডভার্ব দেওয়া যাবে। তো দাস একটা অ্যাডভার্ব, দাসের পরিবর্তে কি দেওয়া যাবে? ইন দিস ওয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ভেরি গুড। আর কি দেওয়া যায়? ইন দিস ওয়ে ছাড়া আর কি দেওয়া যায়? হ্যাঁ, দাস একটা অ্যাডভার্ব, পুরো বাক্যটাকে মডিফাই করছে। দেয়ারফর দেওয়া যায়, সো, এইভাবে। দ্যাটস হাউ, দ্যাটস হাউ ইউজ করতে পারবা এখানে, এইভাবে। এইভাবে দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড অফ হিজ সাফারিং। ঠিক আছে, তো রাজশাহী বোর্ড 23-এরটা পড়লাম। তারপরে চলো যাই যশোর বোর্ড 2023। বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যাজ উই ক্যান রিলাই, একটু আগে বললাম কিন্তু, ড্যাশ দেম হোয়েন উই আর বোর্ড অ্যান্ড আপসেট অ্যান্ড ডিপ্রেসড, লনলি অ্যান্ড অ্যানয়েড। বোর্ড কেন হইল? বোর্ড আর বোরিং এর মধ্যে কোনো পার্থক্য আছে? চ্যাট বক্সে জানাতো দেখি। বোর্ড, BORD বোর্ড, আর বোরিং BORING, এই দুটো শব্দের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে নাকি দুটো একই? প্রিপোজিশনই সব মার্কস কাটা যায়, মুখস্থ করো না যে? প্রিপোজিশন তো মুখস্থ করা লাগবে। যেমনটা আমরা বাংলায় প্রকৃতি প্রত্যয়, উপসর্গ অনুসর্গ মুখস্থ করি, ইংলিশে এরকম প্রিপোজিশন গুলো মুখস্থ করা লাগবে। মানে এগুলো অ্যাপারেন্ট কোনো এরকম কোনো রুলস নাই। গ্রামারের তো অনেকগুলো মেমোরাইজিং পার্ট আছে, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা আছে, ভোকাবুলারি একটা আছে, যেগুলো মুখস্থ করে ফেলাতে হবে, কিছু করার নাই। তাহলে বোর্ড কই হয় আর বোরিং কই হয়? আমি যদি বলি দ্য ক্লাস ওয়াজ বোর্ড নাকি দ্য ক্লাস ওয়াজ বোরিং, এটা বলো। দ্য ক্লাস ওয়াজ বোর্ড নাকি দ্য ক্লাস ওয়াজ বোরিং, এটা হচ্ছে প্রথম কথা। দুইটাই অ্যাডজেক্টিভ হয়। ইটস আর্থকোয়েক ইন ঢাকা স্টিল নাও। এনিওয়ে, তো বোর্ড আর হচ্ছে বোরিং কখন কোনটা হয়? বোর্ড কখন হয় আর বোরিং কখন হয়, এটা একটু ইম্পর্টেন্ট। কখন আইএনজি দিয়ে করি আর কখন ইডি দিয়ে করি। শোনো, অ্যাডজেক্টিভ কিন্তু দুইটাই, BORED বোর্ড, আর হচ্ছে বোরিং BORING। সাধারণত সাধারণত পার্সনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, পার্সন। আর আইএনজি যেটা, দুটোই অ্যাডজেক্টিভ, দুটোই অ্যাডজেক্টিভ। আইএনজি যেটা, এটা কোথায়? ইমপার্সনের মধ্যে আমরা ইউজ করি, ইমপার্সন, পার্সন ছাড়া। ঠিক আছে, আচ্ছা, কিরকম? তোমাকে আমি যদি বলি, আর কিছু শব্দ বলি, একটা হচ্ছে কনফিউজড, আর একটা হচ্ছে কনফিউজিং, তারপর এক্সাইটেড, আর হচ্ছে এক্সাইটিং। দেখো তো এগুলো মিলে কিনা, কথাগুলো যা বলছি এতক্ষণ যাবত। কনফিউজ দিয়ে কি পার্সনকে বোঝায়? আই ওয়াজ কনফিউজড, বলো। আই ওয়াজ কনফিউজ নাকি আই ওয়াজ কনফিউজিং? তাহলে ইডি দিয়ে কি বলতে পারছি? পার্সনকে বলতেছি। আর দ্য ম্যাথ ওয়াজ কনফিউজিং, ঠিক আছে, দ্য ম্যাথ ওয়াজ কনফিউজিং, তারপরে দ্য কোয়েশ্চেন ওয়াজ কনফিউজিং, এরকম কিছু বলি, তাহলে এগুলো তো পার্সন না। এক্সাইটেড, হি বিকেম এক্সাইটেড, পার্সনের মধ্যে এক্সাইটেড। দ্য ম্যাচ ওয়াজ এক্সাইটিং, এক্সাইটিং ম্যাচ। বুঝতেছো? ক্লিয়ার? তারপর যদি বলি ইন্টারেস্টেড, INTERESTED, ইন্টারেস্টেড, আর হচ্ছে INTEREST, ইন্টারেস্টিং। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো তো হয় কিনা। তাহলে ইন্টারেস্টেড, ইন্টারেস্টিং,
হি বিকেম ইন্টারেস্টেড, তারপরে দ্য স্টোরি ওয়াজ ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট কিন্তু এটা। কনফিউজড, কনফিউজিং, এক্সাইটেড, এক্সাইটিং, বোরিং, আচ্ছা বোর্ড, আর কি আছে এই মুহূর্তে? আর মনে পড়তেছে না, এই তিনটেই মনে পড়ছে। আর কিছু আছে তোমাদের চোখে, চোখে পড়ে আর কোনো কিছু? আমার এই মুহূর্তে এই কয়েকটাই মনে পড়ছে, ইন্টারেস্টেড, কনফিউজড, বোর্ড, এক্সাইটেড, এক্সাইটিং, আর 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 যদি মনে থাকে তাহলে বইলো। হ্যাঁ, ভেরি গুড আদ্রিতা, অ্যামেজড, AMAZED, অ্যামেজড, তারপরে AMAZING, স্মেজিং, I became amazed, he amazed, এক্সাইটিং, এক্সাইটিং তো আগেই বললাম, ঠিক আছে, ভেরি গুড। স্টান্ড, এক্সিলেন্ট, আরেকটা শব্দ, খুব ভালো একটা শব্দ আসে, স্টান্ড, STUNNED, আই ওয়াজ স্টান্ড, মানে হচকিত হওয়া, সারপ্রাইজড হওয়া। স্টানিং, STUNNING, স্টানিং। তাহলে দেখো অভ্যস্ত হয়ে যায় ওই ব্যাপারগুলোতে। তাহলে ইডিআর হচ্ছে আইএনজি, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না বলো? ইডিআর একটা কি দিয়ে হয়? একটা ভার্বের V3 ফর্ম অ্যাডজেক্টিভ হয়, আর একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হয়, মিলে? চ্যাট বক্সে জানাও। তাহলে পার্সনের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ইমপার্সনের মধ্যে হয়, এরকম। ওকে, সারপ্রাইজিং, সারপ্রাইজড, ভেরি গুড, ঠিক আছে, ইম্পর্টেন্ট, মাথায় রেখো। তো বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যাজ উই ক্যান রিলাই অন হবে অন দেম হোয়েন উই আর বোর্ড। আচ্ছা, হোয়েন উই আর, দেখো পার্সনের সাথে বোর্ড লিখছে, আপসেট অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড লনলি অ্যান্ড অ্যানয়েড। আচ্ছা, তারপরে দে শেয়ার ড্যাশ আস ইনফরমেশন, বুঝতেই পারছো এগুলো খুব সহজ। হ্যাঁ, পারপ্লেক্স, পারপ্লেক্সিং, রাইট। They share with us information and knowledge whenever we need. They enable us to have a glimpse of হবে এটা, হ্যাঁ, নজর, গ্লিমস অফ মানে নজর দেওয়া, আমাদেরকে সক্ষম করে তোলে সংস্কৃতির দিকে নজর দিতে, ট্রেডিশনসের দিকে, আর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি, হেলথ, সাইকোলজি and many other subjects and aspects of life. Good books always guide us টু দ্য রাইট প্যাথ ইন লাইফ, জীবনের সঠিক পথে কি করে গাইড করে আমাদেরকে এটা। তারপরে রিডিং গুড বুকস হেল্পস, বলো তো এখানে হেল্পস যেহেতু আছে, তাহলে রিডিংটা কি হবে? জিরান্না পার্টিসিপল, চ্যাট বক্সে জানাবা, পড়ার সময় মাঝে মাঝে এগুলো খেয়াল করবা। রিডিং যেহেতু আছে, তাহলে রিডিং এর পরে হেল্পস দিছে, জিরান্না পার্টিসিপল, ভেরি গুড, দিস ইজ জিরান্ড হবে, কারণ জিরান্ডার পরে ভার্বটা সিঙ্গুলার হয়, এক্সিলেন্ট। তাহলে রিডিং বুকস, বুকসের জন্য কিন্তু হেল্পস আসে নাই, রিডিং এর জন্য আসছে, খেয়াল করো। তাহলে রিডিং গুড বুকস হেল্পস আস, ভালো বই না, ভালো বই কিন্তু এখানে সাবজেক্ট না, ভালো বইগুলো কিন্তু এখানে সাবজেক্ট না, ভালো বইগুলো আমাদের সাহায্য করে না, ভালো বইগুলো পড়া আমাদের সাহায্য করে, মেন কাজ কিন্তু এখানে পড়া, রিডিং এর সাথে কিন্তু হেল্পস, দ্যাটস ওয়াই এটা জিরান্ড। তাহলে রিডিং গুড বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড কেন হয়েছে? হেল্পস জানি কি ভার্ব? তাহলে লিখিত এগুলো মনে আছে কিনা? হেল্পস জানি কি ভার্ব, আন্ডারস্ট্যান্ড কেন হইলো? টু প্লাস টু আন্ডারস্ট্যান্ড কেন হয় নাই, আন্ডারস্ট্যান্ডিং কেন হয় নাই জানি? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, পজিটিভ ভার্ব, এক্সিলেন্ট। নসীন, থ্যাংক ইউ, আদ্রিতা নসীন, থ্যাংক ইউ। তাহলে পজিটিভ ভার্ব, লেট, মেক, হেল্প, পড়াইছি এটা, লেট বলছিলাম, মেক বলছিলাম, তারপরে হেল্প বলছিলাম, এগুলোর পর তুমি যখন আরেকটা ভার্ব দিবা, ওটা কি হবে? বেয়ার ইনফিনিটিভ হবে, বেয়ার, INFINI, ইনফিনিটিভ, মানে টু থাকবে না, কিন্তু ভার্বের কি হবে? বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে। তো এই যেরকম হয়েছে, রিডিং গুড বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড না, আন্ডারস্ট্যান্ড কিন্তু শুনতে ভালো লাগতো আর কি, টু আন্ডারস্ট্যান্ড তো হবে না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট। রিডিং গুড বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, ড্যাশ আস বেটার, অ্যারাউন্ড আস বেটার, তাই না? আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বেটার। আচ্ছা, তারপরে while reading books, we build new and creative thoughts, দেখো, নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, নিউ একটা অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভ একটা অ্যাডজেক্টিভ, তাহলে থটস একটা নাউন, ইমেজেস এন্ড ওপিনিয়ন্স ইন আওয়ার মাইন্ড। তারপর দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর, চোখে পড়ে, বলো, বুঝতেছো নাকি বুঝছো না? বলো, ক্লিয়ার, চ্যাট বক্সে জানাও।
এগুলো বারবার কিন্তু বলতেছি, কেন বলতেছি, কারণ এগুলো প্রায় শূন্যস্থানে আসে, তারপরে স্টুডেন্ট এগুলো ভুল করে। এখানে পজিটিভটা মনে হয় মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি, বারবার পজিটিভ, বারবার পজিটিভ। তাহলে দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর লাইফ। এগুলো জন্য বারবার বলতেছি, বারবার বলতেছি, একটাই কারণ, এগুলো যেন একদম মাথায় গেঁথে যায়, এগুলো যেন কখনো এর ভুল না হয়। কারণ পড়ে দেখো, তুমি যদি এটা না জানো, দেখবা দিস হ্যাবিট হেল্পস আস টু এক্সপ্লোর। টু এক্সপ্লোর দেখো শুনতে অনেক ভাল লাগে। তারপরে রিডিং গুড বুকস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড, শুনতে অনেক ভাল লাগে। তো এই পজিটিভের কনসেপ্ট না জানলে এই শূন্যস্থানে যদি একটা শূন্যস্থান দেয়, তুমি ধরতেই পারবে না এটা একটা ফর্ম অফ ভার্বসে। হুম। তো দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর লাইফ, ঠিক আছে। এইচ নাম্বার কি হবে? ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে সহায়তা করে জীবনকে এক্সপ্লোর করতে, জীবনকে কি করতে, উদ্ঘাটন করতে। এটা ইন আদার ওয়ার্ডস, অন্যদিকে, ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্টস অন আওয়ার বডি, ইফেক্ট অন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল। ইনফ্যাক্ট, সত্যিকার অর্থে বলতো ইনফ্যাক্টটা কি হবে? কানেক্টর বা লিঙ্কারের কন্টেক্সটে আমি কি বলবো? ইনফ্যাক্টকে কি বলবো? ইনফ্যাক্ট। ভেরি গুড। অ্যাডভার্ব বলবো না, দুইটা শব্দ যেহেতু, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো এটা। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে পুরো বাক্যটাকে মডিফাই করতে। তাহলে ইনফ্যাক্ট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ, এটা সরাসরি অফ হবে, ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান পজেস। ঠিক আছে, তার মানে এখানে বেশ কিছু জিনিস শিখলাম। এখানে কোনটা পজিটিভটা এখানে ইম্পর্টেন্ট। আর তারপর বোর্ড, বেশ কিছু জিনিস শিখে ফেলছি। ইডি দিয়ে আইডি দিয়ে কি হয়, তারপর এখানে পজিটিভের কন্টেক্সটটা ঝালাই করে নিলাম। আর ইনফ্যাক্ট একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, দেখি। করাপশন ইজ এ কার্স ড্যাশ এ নেশন, ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট। তারপর সিতে হচ্ছে ড্যাশ করাপ্ট পিপল এ নেশন শিওরলি সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন। সিঙ্ক অবলিভিয়ন মানে বিস্মৃতি, বিস্মৃতিতে হারায় যাবে, মানে মনেই রাখেন মানে কেউ, এরকম কিছু একটা। তারপরে করাপ্ট পিপল, এই করাপ্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, খেয়াল করতেছো? করাপ্ট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ পিপল একটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ। করাপ্ট পিপল আর হেটেড বাই অল, সবার দ্বারা ঘৃণিত হয়। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট, বুঝতেই পারছো এই নাম্বার আশা করি, হ্যাভ নো রেসপেক্ট ড্যাশ দেম, দে আর ডেভয়েড, ডেভয়েড মানে হচ্ছে বঞ্চিত, কি বঞ্চিত? অনেস্টি বঞ্চিত, সততা বঞ্চিত। তাই ডেভয়েডের পরে একটা ফিক্সড একটা প্রিপোজিশন হয়। ডেভয়েডের পরে কি হয়? ডেভয়েডের পরে অফ হয়। দে আর ডেভয়েড অফ অনেস্টি। মুরাদ তুমি লিভ নাও। দে আর ডিভয়েড অফ অনেস্টি। দে স্টিক, স্টিক মানে হচ্ছে লেগে থাকা। স্টিকের পাস্ট টেন্স কি? সরি, স্টিকের পাস্ট টেন্স কি হবে? স্টাক, STUCK, স্টাক। স্টিক, স্টাক, স্টাক। স্টিক, স্টিক হচ্ছে লেগে থাকা, তাহলে স্টিকের পরে টু হয়, স্টিক টু, লেগে থাকা কোথাও। তাহলে স্টিক টু, স্টিক, স্টাক, স্টাক, STUCK। স্ট্রং না উইক? চ্যাট বক্সে জানাও। স্ট্রং হলে S লিখবা, উইক হলে W লিখবা। সব রিক্যাপ করে ফেলাবো আজকে। তাহলে দে স্টিক ড্যাশ দে আর ইভিল অ্যাক্টিভিটিস, ইভিল মানে খারাপ কাজ। দে ডু নট অ্যাবাইড, একটু আগে বললাম, ড্যাশ দ্য সোশ্যাল রুলস, সোশ্যাল রুলস মেনে নেওয়ার, মানার কিছু একটা কথাবার্তা বলতেছে, তারা মানে না, এরকম কিছু একটা। এটা কিভাবে একটা উইক ভার্ব হয়? মানে ভুল করলে হয়। উইক ভার্বের মধ্যে তিনটা হয়, ইডি হয়, তারপর ডি হয়, তারপর টি হয়। মানে কই কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি একদম পুরো ভাওয়াল চেঞ্জ হয়ে গেছে এগুলার। ভাওয়াল চেঞ্জ হলে কি হবে? এটা কি উইক ভার্ব? কি যে বলো না। অ্যাবাইড বাই হয় এইচ এর মধ্যে। তারপর মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন দেম, ইফেক্টের পর অন হচ্ছে। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, তারা জাতির জন্য কোনো কিছুই আনে না। ইট ইজ হাই টাইম, মনে কি আছে? কমেন্ট সেন্টেন্সে পড়ছিলাম আমরা, ইট ইজ হাই টাইম থাকলে তুমি চার একটা ভার্ব দিবা, ওই ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই যে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স দিছে। তো প্রিপোজিশন মুখস্থ করবা, ঠিক আছে, সাথে সাথে আরো এক্সট্রা কিছু জিনিস যা যা এখানে আছে এগুলো পড়ে ফেলবা। এটা তাহলে অনেক কিছু একসাথে হবে আর কি। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, এটা পুরোটাই মুখস্থ জিনিস। সো আমাদের এখানে লিস্ট দেওয়া আছে বোর্ড অনুযায়ী কয়েকটা, 23-এর, 22-এর, হ্যাঁ, তারপর 19, 18 এগুলো একসাথে দেওয়া আছে। তো একসাথে এগুলো একটু মুখস্থ করে ফেলাবা। বেশ কয়েকটা কমন পড়ে, বোর্ডে কমন চলে আসে আর কি, এটা লিটারেলি। আবার দেখতে পাচ্ছি এখানে 23-এ করাপশন দিয়ে দিছে। তাহলে করাপশন ইজ এ কার্স ড্যাশ এ নেশন, একটা জাতির জন্য করাপশন একটা কার্স। ইট ইজ এ হিন্ড্রেন্স, আচ্ছা এই একই একই কথাই তো। সিলেট বোর্ডে কি সেম জিনিস আসছে? হ্যাঁ, সেম জিনিস আসছে এখানে। সিলেট আর কি বলছে? সিলেট আর চিটাগং সেম জিনিস দিছে, দেখতে পাচ্ছি। ক্যামেলস, এটা একটা আনকমন, ঢাকা বোর্ড 23-এ।
এটা তোমরা নিজেরা করবে এখন। কেমেলস কমন পাওয়ার সম্ভাবনা অনেক কম, নাই ধরতে গেলে। ক্যামেলস উটের কথা বলছে, আর ওয়ান অফ দ্য ফিউ এনিমেলস, আর ওয়ান অফ দ্য ফিউ এনিমেলস দ্যাট ক্যান লিভ ইন এ ডেজার্ট। ক্যামেল হচ্ছে ওই সমস্ত অল্প কিছু প্রাণীদের মধ্যে একটা যে ডেজার্টে বাস করে, মরুভূমিতে বাস করে। ওই ডেজার্ট যদি বানানটা এরকম লিখি, দুটো বানান আছে, একটা হচ্ছে DESERT, এটা তো হয়তো অনেকেই জানো, কিন্তু বানানটা যদি এরকম লিখি DESSERT, এটা কি, এটা কি আর এটা কি, দুটো কি সেম? হ্যাঁ, দুটো কি সেম? তাহলে কি অর্থ, কি অর্থের পার্থক্য আছে দুটার মধ্যে? কি পার্থক্য? উপরেটা হচ্ছে মরুভূমি, নিচেরটা কি? নিচেরটা কি তাড়াতাড়ি বলো। আচ্ছা, এটা নাকি তাদের কলেজে আসে, তন্ময়ের কলেজে। নিচেরটা কি? মিষ্টান্ন। হ্যাঁ, লাস্টে একটা সুইট বলি, মিষ্টি মিষ্টি টাইপের কোনো কিছু, হ্যাঁ, ডেজার্ট। বানানটা খেয়াল করে কিন্তু এটা, দ্য ডেজার্ট। উচ্চারণ মোটামুটি সেম, এটা উচ্চারণ সেম, উচ্চারণ সেম। আচ্ছা, এই যে 2 দিন আগে কি হয়েছিল, গুচ্ছ জিএসটি, জিএসটি গুচ্ছতে হয়তো আগামীবার অনেকে পরীক্ষা দিবা। 2 দিন আগে একটা প্রশ্ন আসছে, জানি কিনা, দেখছো কিনা, কি উচ্চারণ একই, উচ্চারণ একই, কিন্তু বানান ডিফারেন্ট, কিন্তু স্পেলিং বা বানান, বানান ভিন্ন। তাহলে এটা একটা নাম আছে, কি নাম? কোন একটা শব্দ, দুইটা শব্দের উচ্চারণ সেম কিন্তু বানান ভিন্ন, এটা কি জানি বলে? আচ্ছা, এই যে 2-3 দিন আগে শনিবারই তো গুচ্ছের পরীক্ষা ছিল, এটার নাম হচ্ছে হোমোফোনস, HOMOPHONES, হোমোফোনস, মনে থাকবে? টার্মগুলো দেখতেছো কেমনে আসতেছে? তাহলে উচ্চারণ মোটামুটি সেম কিন্তু বানান ডিফারেন্ট, এটাকে হোমো। হোমো মানে কি? সেম। আর ফোন মানে কি? ফোন মানে হচ্ছে সাউন্ড। তাহলে যেটা সেম সাউন্ড হয় কিন্তু বানানটা ডিফারেন্ট, এটাকে বলা হয় হোমোফোনস। ঠিক আছে? হ্যাঁ, শনিবারে পরীক্ষা ছিল এটা, হোমোফোনস। তাহলে যেসব শব্দের উচ্চারণ মোটামুটি সেম কিন্তু বানান পুরা ডিফারেন্ট, ইংলিশ গ্রামারে বা ইংলিশ লিটারেচারে এটাকে হোমোফোনস বলে, ফোনেটিক্স এর ভাষায় হোমোফোনস, এরকম। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ ইন এ ডেজার্ট। তাহলে ক্যামেলস হ্যাভ হামস, হামস মানে কুজ, কুজ মানে কি পিঠের মধ্যে এরকম উঁচু ইয়া থাকে আর কি, কুজ। তাহলে হাম, তাহলে ক্যামেলস হ্যাভ হামস ড্যাশ দেয়ার ব্যাকস, ব্যাকস মানে হচ্ছে পিঠে। দে স্টোর ফ্যাট, স্টোর মানে কি জমা করা রাখা, ফ্যাট ইন দিস হামস না, এই সমস্ত হামসের মধ্যে, এই সমস্ত কুজের মধ্যে কি ফ্যাট, চর্বি বা ফ্যাট জমা করে রাখে। দ্য ফ্যাট গিভস দ্যাম এনার্জি, এই ফ্যাট তাদেরকে এনার্জি দেয়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, ক্যামেল পানি স্টোর করে রাখে না। ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেল মুভ অন, মুভ অন দ্য ডার্টি ডেজার্ট, সরি ড্রাই ডেজার্ট। এই শুষ্ক মরুভূমির মধ্যে যখন ক্যামেল মুভ অন করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন কি করে, এই ফ্যাট কি করে, প্রডিউস ওয়াটার, ওয়াটার প্রডিউস করে, যেহেতু সে পানি স্টোর করে রাখে না। তারপরে দে ক্যান গো দে ক্যান গো ফর সেভারাল মান্থস উইদাউট ওয়াটার, তারা প্রায় গোটা কয়েক মাস যেতে পারে একদম পানি ছাড়া। ওয়াও। ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার, ময়েশ্চার মানে আর্দ্র বা ভেজা, ময়েশ্চার পাওয়ার জন্য ক্যামেলস কি করে, ঘাস খায়। তারপরে দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল, আর অ্যাজ ইউজফুল, অ্যাজ আছে এখানে একটা, অ্যাজ ইউজফুল, তাহলে এখানে কি হওয়া উচিত, ড্যাশ, অ্যাজ ইউজফুল ড্যাশ দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ডস। কেউ কেউ প্রশ্ন করেছিল না যে অ্যাজ একটা কি, অ্যাজ একটা কিভাবে একটা অ্যাডভার্ব হয়, অ্যাজ কিভাবে অ্যাডভার্ব হয়, অ্যাজ কি কি হয়, যেমন হি, অ্যাজ, অ্যাজ নিয়ে একটু কথা বলি, ইম্পর্টেন্ট কিন্তু একদম 5 স্টার, মাথায় রেখো এটা। হি ওয়ার্কস, হি ওয়ার্কস অ্যাজ এ টিচার। তারপরে হি কুড নট, হি কুড নট গো টু স্কুল অ্যাজ হি ওয়াজ ইল। তারপরে হি ইজ অ্যাজ গুড অ্যাজ,
আগে আগে শুনি, আগে কি দাও তুমি, কি দিবা নাকি হার দিবা, এটা আগে শুনি, তারপরে বাকিগুলা ডিসাইড করতে বলবো আমি, বলো। আগে শুনি, আগে কি দিবা? কি হবে? ডিগ্রি করছো, ডিগ্রি কিন্তু এগুলো পড়ছো, তারপরে ভুল করতেছো। ডিগ্রিতে পড়া তার মানে কখনোই এগুলো খেয়ালই করো না। ডিগ্রিতে পড়ছো কিন্তু কখনোই এগুলো খেয়াল করো না। এগুলো কিন্তু পরীক্ষায় দিবে, ভর্তি পরীক্ষাগুলোতে এগুলোই কিন্তু দিবে। কোনটা হবে এনে? তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ কি হবে? শি হবে। তারপরে কিন্তু একটা ইজ হবে, এই হার হবে না কিন্তু এখানে। তাহলে এটা ধরো 3 এর A, এটা হচ্ছে 3 এর B, দুইটা যেহেতু আছে। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে কোনটা কি হবে। প্রথমটা আসলে ধরতেই পারছো কি হচ্ছে। তাহলে বাক্য আছে এখানে একটা, এ টিচার হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ, এটা একটা প্রিপোজিশন। পরের বাক্য, এজ এর আগে একটা বাক্য আছে দেখতে পাচ্ছি, এবং এজ এর পরে আরেকটা বাক্য আছে, তাহলে এস হবে একটা কনজাংশন। এইবার এটা বেশি ইম্পর্টেন্ট, এখানে এটা মাথায় রাখো সময় নিয়ে পড়ানোর জন্য। গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডেসক্রাইব বা মডিফাই করেছে এস দিয়ে। তাহলে প্রথম 3A, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। আর পরবর্তীতে শি ইজ আরেকটা বাক্য আছে, আমরা দেখতে পাচ্ছি এস এর আগে একটা বাক্য আছে, এদের পরে একটা বাক্য আছে, এই এস হবে একটা কনজাংশন। যদি যদি এই এজ একটা প্রিপোজিশন হইতো, তাহলে তারপর আমি হার দিতে পারতাম, কারণ প্রিপোজিশনের প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে কিভাবে? রাইস ইজ ইটেন বাই মি নাকি বাই আই? কথা বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে একদম পুরা, নাকি মাথা ঘুরে গেছে কথা শুনে? মিলতেছে সব? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। তাহলে 3 নাম্বার 3 এর B যদি একটা প্রিপোজিশন হইতো, তাহলে আমি হার ইউজ করতে পারতাম, কিন্তু হার তো ইউজ হয় না। ইম্পর্টেন্ট কিন্তু, এটা মাথায় রাখো, নোট করে রাখো। তাহলে এস, তুমি প্রথম যে এস, এটা খুব ভালো করে বুঝতা যদি এখানে একটা সো ব্যবহার করতো, তাই না বলো? প্রথম এস তুমি খুব ভালো করে বুঝতা যদি এখানে একটা সো ইউজ করতো, তাহলে হি ইজ সো গুড, এরকম কিছু একটা ইন্টেন্সিফায়ার হিসেবে তুমি ভালো করে বুঝতা। তাহলে সো এর পরিবর্তে এখানে এস বসায় দিছে। হুম, খেয়া, কি বলবো? প্রশ্ন কই, প্রশ্ন পাই নাই তো। ঠিক আছে, তাহলে দ্য ক্যামেলস আর এস ইউজফুল, ইউজফুলের পরে কি হবে? কিছু একটা বুঝতেই পারছো, যদি এখানে নাউন আছে তার মানে এখানে কি একটা প্রিপোজিশন বসবে। আর ইউজফুল, কিছু একটা প্রিপোজিশন বসবে। অফ দ্য ডেজার্ট এস দ্য বাফেলো আর, আশা করি বুঝতেই পারছো এই ইউজফুলের আগে এই এসটা কি হবে? এটা একটা অ্যাডভার্ব। আর ওই এস এর পরে দেখতে পাচ্ছ একটা বাক্য দিছে এখানে, বাফেলো আর, তার মানে এটা একটা কনজাংশন। একদম স্পষ্ট হয়েছে পুরো ব্যাপারটা? চ্যাট বক্সে জানাও, ক্লিয়ার? ক্লিয়ার একদম? বুঝছো তো যে এস এর ব্যবহার গুলা কিভাবে কি হচ্ছে? এস দ্য বাফেলো আর, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আর ইন দ্য গ্রাসল্যান্ড, F নাম্বার ইন হবে, ইউজফুল টু দা হবে। তারপরে দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ ইজ গুড টু ইট, তাহলে ক্যামেলের মাংস খাওয়া অনেক ভালো। আমার জানি কেমন লাগে, একটু অ্যালার্জি অ্যালার্জি লাগে। ওটার হচ্ছে দুম্বার মাংস খাওয়া কেমন জানি একটু অ্যালার্জি অ্যালার্জি লাগে। যাই হোক, অনেকে হয়তো খাইতে পারো। পিপল মেক ক্লথ ড্যাশ অফ ক্যামেল হেয়ার, পিপল মেক ক্লথ ড্যাশ অফ ক্যামেল হেয়ার, ক্যামেল হেয়ার ব্যবহার করে কি করে মানুষ কি করে? কাপড় তৈরি করে। আচ্ছা, তারপরে দেখি আমরা, শোজ আর মেড ড্যাশ দ্য হাইটস, এই হাইটস মানে হচ্ছে রং, রং থেকে, সরি রং না, চামড়া, চামড়া থেকে কি হয়? কিসের চামড়া? এই ক্যামেলের চামড়া, চামড়া থেকে কি হয়? জুতা তৈরি হয়। তারপরে দ্য ক্যামেলস আর অলসো গুড ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট, গুড এট, গুড এট মানে হচ্ছে দক্ষ, জানো মনে হয়। আচ্ছা, তারপরে সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট বাই ক্যামেলস টু মেক এ লিভিং, লিভিং মানে এখানে জীবিকা। আচ্ছা, মেডের কিছু ব্যাপার স্যাপার আছে। মেড, ইম্পর্টেন্ট জিনিস শিখাই দেই। মেড, MADE, মেড, এটা ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে, বলো, পেপার, পেপার ইজ মেড ড্যাশ
উড। তারপরে দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। কোনটা কি হবে বলো দেখি, ইম্পর্টেন্ট কিন্তু মেডের, এটা এক এটা দুই। একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছে, দেখি তো তোমরা একটু সাজেশন দাও তো। একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে তার ইংরেজি তেমন কোনো একটা পড়া হয় নাই, তাহলে এখন রিভিশন করলে কি হবে? তোমাদের কি মনে হয় বলো? একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে যে তার ইংরেজি ওইভাবে পড়া হয় নাই, হয়তো অন্য কোনো সাবজেক্টে বা সায়েন্সের অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো বিষয়ে হয়তো বিজি ছিল। তাহলে এখন কি কি করবে সে? এখন একাডেমিক পড়লে হবে নাকি খালি রিভিশন দিলেই হবে? হুম, মানে কি বলতেছে দেখো, হবে, ইনশাল্লাহ হবে। আমিও বলি, তোমার যদি মোটামুটি লেভেলের বেসিক থাকে তাহলে তুমি কভার আপ করে ফেলতে পারবা, বাট যদি একদমই না থাকে, আনটাচড মানে সব খেয়ে ফেলছো বা ভুলে গেছো, একদম জিরো থেকে শুরু কর, তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কারণ টপিক কিন্তু একটা না, বেশ কিছু আছে, কিন্তু অনেকগুলোই আছে। বাট চেষ্টা চালিয়ে যাও। ওকে, সেটাই আর কি, আমারও কথা থাকবে, চেষ্টা চালিয়ে যাও। তো তোমার পজিশন তো আমি জানি না, একদম যদি জিরো থাকে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আর যদি মোটামুটি লেভেলের থাকে, যে ইংরেজি বেসিক খুব স্ট্রং, শব্দের অর্থ ভালো পারো, গ্রামারও ভালো পারো, কিন্তু দেখা যাচ্ছে ফর সাম রিজনস অন্য কোনো সাবজেক্টের দিকে ফোকাস করতে হয়েছে, অন্য কোনো জায়গায় তুমি মানে কি মেকআপ করতে হয়েছে, তখন এটাতে আবার ব্যাক করে আবার ঠিকঠাক করে ফেলতে পারবা। ওকে, তো ঠিক আছে, অনেকে তোমাকে সাজেস্ট করেছে এটাই। তাহলে পেপার ইজ কি হবে? দ্য চেয়ার ইজ মেড অফ, এটা হচ্ছে মেড অফ, এটা হচ্ছে মেড ফ্রম। এখন ব্যাপার হচ্ছে মেড অফ কখন হয়? এটা হচ্ছে ভিজিবল সামথিং, ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান। আর মেড ফ্রম কি হবে? এটা হচ্ছে ইনভিজিবল, বুঝো নাই হয়তো বা। খেয়াল করে দেখো, ভালো করে বুঝো ব্যাপারটা, বুঝো, ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে পেপার ইজ মেড অফ উড, পেপারটা কাঠ থেকে তৈরি হয়। তাহলে বলো তো, এই কাঠের অস্তিত্ব পেপারের মধ্যে কি দেখা যায়? উত্তর হচ্ছে না, দেখা যায় না। এই কারণে সেটা হচ্ছে ইনভিজিবল, অদৃশ্য। কিন্তু আমি যদি বলি দ্য চেয়ার ইজ মেড অফ উড, এবার উড মানে কাঠ, কাঠের অস্তিত্ব কি চেয়ারের মধ্যে দেখা যায়? উত্তর হচ্ছে যায়। তাহলে ওইটার অস্তিত্ব যদি এখানে দেখা যায়, মানে ভিজিবল, দৃশ্যমান হয়, তাহলে সেটা হচ্ছে মেড অফ। আর যদি অস্তিত্বটা দৃশ্যমান না হয়, সেটা হচ্ছে মেড ফ্রম। ক্লিয়ার একদম? আচ্ছা, ওই স্টুডেন্টটা বলছে ওর নাকি প্রায় 20% ক্লিয়ার বেসিক। এখন তাহলে তোমরা কি সাজেস্ট করবো বলো? ওর 20% হয়তো বেসিক ক্লিয়ার আছে, বাকি 80% ক্লিয়ার না। হোয়াট ইউ থিঙ্ক, পসিবল? সে কি পারবে? একটু যদি এখন রিভিশন দেয়, তাহলে তার ইংরেজি কি কভার হয়ে যাবে? ওকে, মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে অনেকে। অনেকে বলছে হবে কিন্তু কঠিন হইতে পারে। অনেকে তোমাকে সাজেস্ট করতেছে চেষ্টা করো, আমি সেটাই বলবো, চেষ্টা করে যাও। কারণ চেষ্টা করার ছাড়া উপায় নাই তো, তুমি তো আর বসে থাকতে পারবে না, তাই না? অন্য সব সাবজেক্ট যদি ভালো হয়, ইংরেজি যদি খারাপ হয়, জানি না তুমি কোন গ্রুপের, যদি সায়েন্সে থাকো, যদি বুয়েট যদি ফোকাস করো, ইংরেজিতে এ প্লাস মিস হইলে সিকে রুয়েট প্লাস বুয়েট এগুলোতে মানে অ্যাপ্লাই করা বন্ধ হয়ে যাবে তোমার, ইংলিশে এ প্লাস মিস হইলে। সো আবার এদিকে যদি আবার ইংরেজিতে এ প্লাস অনেক খারাপ মানে না হয়ে অনেক গ্রেড পিছিয়ে পড়ে, তাহলে অন্যগুলো হয়তো ভালো করলা কিন্তু এখানে ইয়ে করলা, পিছিয়ে গেলা, তাহলে অনেক জায়গায় তোমার কিন্তু সমস্যা হবে। জিপিএ তে, টোটাল জিপিএ তে দেখবে প্রভাব ফেলবে। ওকে, সো তুমি এখন সিরিয়াসলি চেক আউট করো, আশা করি পারবা। এখনো শেষ হয়ে যায় নাই, যে 20%, একটু সময় দাও, আশা করি করে ফেলতে পারবে ইনশাল্লাহ। একজন বলছে করুণ অবস্থা। ওকে, তো মেড অফ আর হচ্ছে মেড ফ্রম, আশা করি বুঝছো, এটা ইম্পর্টেন্ট দুইটা জিনিস শিখেলাম। এটা হইছে, এটা তো গত কয়েকদিন আগে মানে পড়াইছি এটা তোমাদের, তাই না বলো? এটা পারবে না? দেখছো টেক্সট বুক থেকে দিয়ে দিছে একটা, শিল্পী মেরিট রশিদ। কি হবে? এ নাম্বার তো পারবা, বি নাম্বার তো অবশ্যই পারা লাগবে। হ্যাঁ, বি নাম্বার অবশ্যই পারা লাগবে, এটা লেখা লেখা দেখাইছিলাম। তাহলে শিল্পী ম্যারিড রশিদ, এ নাম্বার এট দ্য এজ অফ 15, দেখো টেক্সট বুক থেকে দিছে একদম পুরো। তারপরে বি নাম্বার লেখা পড়েছিলাম, কিন্তু ম্যারিং কি হবে? হ্যাঁ, বানান কেমনে হবে? ভেরি গুড, একটা
একটা অফ ওয়েব দিলে হবে না, দুইটা দুইটা অফ অ্যাপ দেওয়া লাগবে কিন্তু। তাহলে মেরিং অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া, ডটার্স at an early age is a standard practice in many families living in rural Bangladesh. আশা করি বাকিটা পারবা, কারণ টেক্সট বুক থেকে দিছে, টেক্সট বুক থেকেও তাহলে দেখা যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উঠায় দিতে পারে। এগুলো কিন্তু মুখস্থ করে ফেলা লাগবে, তো এগুলো সুবিধা পাবা। আমি যদি খালি বাংলা অর্থের দিকে ফোকাস করতাম, এই মেরিং অফ যে বিয়ে দেওয়া আর একটা হচ্ছে বিয়ে করা, এগুলো না দেখাইতাম, কঠিন হয়ে যেত না ব্যাপারগুলো। তো এই যে কারণে বলি, প্যাসেজের ভিতরে পড়লে অনেক জায়গাতেই আসলে অ্যাডভান্টেজ পাওয়া যায়। এগুলো থেকে যদি শূন্যস্থান আসে, এই শূন্যস্থানের অ্যাডভান্টেজ তুমি কিন্তু পাবা, সেটা উইথ ক্লোজে হোক, উইদাউট ক্লোজে হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোক, পার্টিসিপেট ডিরেকশনে হোক, ভবিষ্যতে যে কোনো জায়গায় তুমি এগুলো দিয়ে পাবা, অ্যাডভান্টেজ পাবা, সুবিধা পাবা। কিন্তু অনেকে হয়তো বলে না, প্যাসেজ খালি বাংলা অর্থ পড়ে ফেললেই হয়। এগুলো আগে হইতো, বাংলা অর্থ পড়ে আগে ইয়ে করে, কিন্তু এখন প্রশ্ন এত ডাইভার্সিফাইড হচ্ছে, এত ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে, তোমার যদি এইগুলো একটু বেসিক স্ট্রং না করে প্যাসেজগুলো পড়লে খুব সমস্যার সৃষ্টি হবে, খুব সমস্যার সৃষ্টি হবে আর কি আসলে পরীক্ষা। ঠিক বলছি আমি নাকি ভুল বললাম বলো? ঠিক আছে, ঠিক বলছি না ভুল বলছি তোমরাই জাজ করবা। তাহলে এবার তাহলে কিছু পোল, 4টা পোল আসবে, তারপরে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, পোল নাম্বার 1 পাততেই হবে। Who says that you can go dash the world in 8 days? Over, around, across, নাকি beyond? বাই দা ওয়ে, যতগুলো আছে সবগুলা কিন্তু প্রিপোজিশন। বি নাম্বার, এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, প্রত্যেকটা কিন্তু এক একটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? কেন প্রিপোজিশন বলো তো দেখি? কারণ শূন্যস্থানের পরে কিন্তু নাউন আছে, ঠিক না? দা ওয়ার্ল্ড আছে, তাহলে শূন্যস্থানের পরে কোনো বাক্য নাই, এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা প্রিপোজিশন। আশা করি বুঝতেছো। 5, 4, 3, 2, 1, go, টাইমস আপ। তাহলে হু সেজ দ্যাট ইউ ক্যান গো, কি হবে? অ্যারাউন্ড হবে। গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী প্রদক্ষিণ বা ভ্রমণ করা। ইন 80 days, 80 দিনে। কে বলেছিল যে তুমি 80 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করে ফেলতে পারবা? তাহলে গো অ্যারাউন্ড হবে এটা। অ্যারাউন্ড কিন্তু এখানে একটা প্রিপোজিশন, সবগুলো প্রিপোজিশন, কিন্তু গো অ্যারাউন্ড মানে কি? ভ্রমণ। গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী চারপাশে ভ্রমণ করা, এরকম কিছু একটা আসবে। তো ঠিক আছে, 1 নাম্বার শেষ। 1 নাম্বারের আনসার কোনটা হবে? বি নাম্বার। ভেরি গুড, থ্যাংক ইউ। নাম্বার 2, সময় নাও, তারপর পড়ো এটা। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন সিন, সরি হ্যাজ সিন, পৃথিবী দেখেছে, মেনি ডায়াসপোরাস। ডায়াসপোরাস মানে কি? ডায়াসপোরা মানে হচ্ছে তোমার নিজের ভূমি থেকে উৎখাত। নিজের ভূমি থেকে কেউ যদি সরায় ফেলায়, জোর করে সরায় ফেলায়, হ্যাঁ, যেমন রোহিঙ্গাদের একটা ডায়াসপোরা বলতে পারো। তাহলে দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন, পৃথিবী দেখেছে অনেক ডায়াসপোরাস, অনেক বাস্তু থেকে উৎখাত। বাস্তু মানে নিজের ভিটে বাড়ি থেকে উৎখাত, অনেক দেখছে। বাট কিন্তু স্কলার্স হ্যাভ বিন স্টাডিং, স্কলার্স মানে গবেষণাকারীরা, হ্যাভ বিন স্টাডিং গবেষণা করেছে, দ্য ফেনোমেনন, ফেনোমেনন মানে হচ্ছে এই ঘটনাটা, ড্যাশ ইন্টারেস্ট ওয়ানলি ড্যাশ রিসেন্ট ডিকেটস। বলো, ডিকেটস মানে দশক। ফাইভ, 4, 3, 2, 1। ওকে, সরি। তো কি হবে? অ্যান্সার হচ্ছে এ নাম্বার। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্ট, অনেক আগ্রহ নিয়ে গবেষকরা এই ব্যাপারটাকে স্টাডি করেছে। ওয়ানলি ইন রিসেন্ট ডিকেটস, এই বিগত কয়েক দশকের মধ্যে, এরকম কিছু একটা বাংলা অর্থ দ্বারায়। বিগত কয়েক দশক ধরে স্কলার্সরা মানে গবেষকরা এই ঘটনা নিয়ে অনেক গবেষণা করেছে, অনেক আগ্রহ দেখাইছে। কারণ পৃথিবী কি করছে?
মানুষের অনেক নিজের ভূমি থেকে নিজের ল্যান্ড থেকে উৎখাত দেখাইছে। ফিলিস্তিন ইসরায়েলে কি হয়েছে বলো? এখানে কি ডায়াসপোরা হয় নাই? সরাই দিছে না? ইসরায়েলেরা তোমার কি করলো? ফিলিস্তিনিদেরকে তাদের নিজস্ব ভূমি থেকে সরাই দিচ্ছে না? রোহিঙ্গাদের ডায়াসপোরিং করে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে না বলো? হুম, তো ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2। তোমাদের শর্ট সিলেবাসে হয়তো ডায়াসপোরা নাই, কিন্তু ফুল সিলেবাস থাকলে ডায়াসপোরা কিন্তু আসতো, অথবা আগের বইতে হয়তো ছিল ডায়াসপোরা। ডায়াসপোরা কিন্তু ইম্পর্টেন্ট। বাস্তু থেকে উৎখাত, নিজের ভূমি থেকে নিজের মাদারল্যান্ড থেকে উৎখাত কেউ যদি হয় তাদেরকে বলে ডায়াসপোরা। উদ্বাস্তু বলতে পারো বাংলায়। ইকোনমিস্ট ডিভাইড, ইকোনমিস্ট মানে অর্থনীতিবিদেরা ডিভাইড করেছে রিসোর্সেস ড্যাশ 4 ক্যাটাগরিজ। এটা পারতেই হবে, এর জন্য ভুল না হয়। ডিভাইডের পরে এখানে কি হবে? ক্যাটাগরিজ আছে এখানে। তাহলে ইকোনমিস্ট ডিভাইড রিসোর্স ড্যাশ 4 ক্যাটাগরিজ। ভেরি গুড। অনেকে পারতেছো, অনেকে আবার ভুলই করতেছে। ভেরি গুড। ডিভাইডের পরে কি হবে? ভাগ করা, ভাগ করার কথা বলতেছে এখানে এটা। তাহলে ইকোনমিস্ট ডিভাইড রিসোর্সেস, থ্যাংক ইউ, অ্যান্সার কি হবে? ইনটু। তাহলে ইকোনমিস্ট ডিভাইড রিসোর্সেস সময় শেষ ইনটু 4 ক্যাটাগরিজ। তাহলে এখানে ভাগ করাটা কি হবে? ডিভাইড ইনটু হবে। আবার বলি, ইকোনমিস্ট ডিভাইড রিসোর্সেস ইনটু 4 ক্যাটাগরি, 4টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। নেক্সট, তাহলে পরের কোশ্চেন আমরা যাব। শেষ প্রশ্ন, আই হ্যাভ নট সিন হার ড্যাশ দ্য লাস্ট ফিউ ইয়ার্স। কে পারে দেখি? অবশ্যই পারতে হবে এটা। I have not seen her dash in the, মানে কি সিন্স ইন দা, মানে কি আফটার ইন দা, নাকি বিফোর? কিছু একটা হবে এখানে, একটা কোনটা হয়? প্রিপোজিশন হিসেবে সিন্সের ব্যবহারটা কি? প্রিপোজিশনের সিন্সের ব্যবহারটা হচ্ছে স্টার্টিং টাইম থাকবে, শুরুর সময়টা থাকবে। তাহলে লাস্ট ফিউ ইয়ার্স কি এটাকে শুরুর সময়? তাহলে কি সিন্স কি হবে, দেওয়া যাবে? বেসিক কি বলে? যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে। তো সিন্স যখন প্রিপোজিশন হয়, সিন্স দিয়ে কেবল শুরুর সময় বোঝায়। তাহলে তোমরাই বলো, এই প্রশ্নের মধ্যে আমি যদি উত্তর সিন্স বসাই, তাহলে সিন্স দিয়ে কি সিন্সের পরে কি শুরুর সময়টা দিছে, নাকি নাকি পুরা ডিউরেশন দিছে বলো? হ্যাঁ, স্পিল দ্য অ্যান্সার। মুখ ফসকে বের হয়ে গেছে। ওকে, সময় শেষ। তাহলে আই হ্যাভ নট সিন হার ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েক বছরে আমি তাকে দেখি নাই, এরকম কিছু একটা আসবে। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, সিন্স হবে না। আমি যদি বলতাম যে আই হ্যাভ নট সিন হার ড্যাশ 2005, তখন কি হবে বলো? আই হ্যাভ নট সিন হার ড্যাশ 2005, তখন কি হবে? তখন কি হবে? 2005। তাহলে শুরুর সময়টা বলতেছে 2005 সাল থেকে তাকে আমি দেখি নাই, তাহলে তখন এটা কিন্তু আবার সিন্স হয়ে যাবে। আশা করি সিন্সের ব্যবহারটা ভালো করে বুঝছো, কোথায় কি হয়েছে। আফটার কি ইউজ করা যাবে? আফটার বিফোর ইউজ করা যাবে? নর্মালি এখানে আফটার বিফোর ওইভাবে ইউজ করা যাবে না, ঠিক আছে? আফটার বিফোর নর্মালি কোথায় হয়? ওই যে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট তো এখানে দেয়ই নাই। ওকে, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস মোটামুটি। আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকলো। দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।